ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা শুরু করব ভারত ইতিহাসের যে আধুনিক ইতিহাস, মডার্ন ইতিহাস, ঠিক আছে, মডার্ন হিস্ট্রি এমসিকিউ টাইপের একটা ম্যারাথন পর্ব। আমরা আগের ক্লাসে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস কমপ্লিট করেছি। আজকে আমাদের আধুনিক ভারতের ইতিহাস এমসিকিউ টাইপের প্রশ্ন, ঠিক আছে, এখানে আমরা কভার করব। দেখো, এখান থেকে তো প্রশ্নগুলো আমাদের জাস্ট একবার রিভাইজ হবে। এখান থেকে আমরা কমন পেয়ে যেতে পারি। এখান থেকে আমরা ডেসক্রিপটিভ খুব একটা আলোচনা করবো না, জাস্ট এমসিকিউ টাইপের আমরা আলোচনা করবো, ঠিক আছে। দেখো কি বলেছে, কখন ব্রিটিশরা ভারত শাসন করতে শুরু করেছিল, মানে এর মধ্যে কোনটার পর ভারতে ব্রিটিশ সরকার শাসন ভার শুরু করে, ঠিক আছে। দেখো, এই অপশন রয়েছে পলাশী যুদ্ধ, বি অপশন রয়েছে পানিপথের যুদ্ধের, তারপর সি অপশন মহীশূরের যুদ্ধ, আর ডি অপশন কি সিপাহি বিদ্রোহের পর। তাহলে এর মধ্যে কোনটা হবে, কোনটার মধ্যে পর ব্রিটিশরা শাসন করতে পর? আমরা জানি পানিপথের যুদ্ধের পর কি হয়, মোগল সম্রাট বাবর, তাই তো, পানিপথের যুদ্ধে মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটে। সিপাহি বিদ্রোহ আমরা জানি কত হয়, সিপাহি বিদ্রোহ 1857, তাই তো, 1857 ক্যানিং এর আমলে। পলাশী যুদ্ধ কবে হয়, পলাশী যুদ্ধ কত, 1757, তাই তো, 23শে জুন 1757, সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা, রবার্ট ক্লাইভ ব্রিটিশ সরকারের মধ্যে। এই সময় কি হয়েছিল, নবাব সিরাজদৌল্লা পরাজিত হন, তারপরে ব্রিটিশরা ভারতের শাসনভার করতে শুরু করে, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কি হবে, এই অপশন পলাশীর যুদ্ধের পর। এই পলাশী যুদ্ধের পর ভারতে ব্রিটিশ সরকার শাসনভার শুরু করে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ডক্ট্রিন অফ ল্যাপস নীতি প্রথম কে চালু করেছিলেন? ডক্ট্রিনস অফ ল্যাপস মানে কি, সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি, ঠিক আছে। এই সত্য বিলোপ নীতি কে চালু করেছিলেন? আমরা সঠিক প্রশ্ন কি করবো, ঠিক আছে। সত্য বিলোপ নীতি কে বলেছে, এর মাধ্যমে কোনটা প্রয়োগ করা হয়েছিল, নিম্নের কোন রাজ্যটা মানে নেওয়া হয়েছিল প্রথম? এই নীতিটা প্রয়োগ করে নিম্নের কোন রাজ্যটি গ্রহণ করা হয়েছিল? তাই সঠিক উত্তর কি হবে, এটা আমরা সবাই জানি, কি হবে, সাতারা, ঠিক আছে, সাতারা। এটা কে চালু করেছিলেন? লর্ড ডালহৌসি, ঠিক আছে, ডালহৌসি। এই জন্য মনে থেকে আমাদের পরীক্ষা আসে, লর্ড ডালহৌসি প্রথম তিনি এটা চালু করেছিলেন, ঠিক আছে। এবং তিনি সাতারা কত 1848 সালে তিনি সাতারা প্রদেশটি প্রথম তিনি নিয়েছিলেন। এরপর এক এক করে ঝাঁসি, তাঞ্জোর এগুলো তিনি দখল করে নিয়েছিলেন, ঠিক আছে। সত্য বিলোপ নীতি মনে থাকবে। তাহলে কার আমলে চালু হয়েছিল? লর্ড ডালহৌসির আমলে 1848 সালে তিনি প্রথম সাতারা প্রদেশটি নিয়েছিলেন। এরপর নিম্নে উল্লিখিত কোন চুক্তির সাহায্যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর স্বাধীন অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল? ঠিক আছে, পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের স্বাধীন অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল কোন চুক্তির মাধ্যমে? কি রয়েছে, পুরন্দরের সন্ধি, তারপর রয়েছে কি ওয়াদগড়ের চুক্তি, তারপর হচ্ছে ভ্যাসিনের চুক্তি বা বেসিনের চুক্তি, এটা বলে বেসিনের চুক্তি, ঠিক আছে, বেসিন বা ভ্যাসিনের চুক্তি, ঠিক আছে, সালভাইয়ের চুক্তি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বাজিরাও, ঠিক আছে, এর মধ্যে কোন চুক্তি হবে? বেসিনের চুক্তি। এই বেসিনের চুক্তির মাধ্যমে, ঠিক আছে, বেসিনের চুক্তি কবে হয়েছিল? এই বেসিনের চুক্তি হয়েছিল 1802, ঠিক আছে। এই 1802 বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে, এবং এর ফলে, ঠিক আছে, পুরো একদম মারাঠা শক্তি পতন হয়ে যায় এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের যে স্বাধীন অস্তিত্ব ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে। খুব ভালো প্রশ্ন। পরবর্তী, ভারত নিয়ে অ্যাংলো ফরাসি বৈরিতার, ঠিক আছে, নিচে দেওয়া কোন যুদ্ধটি নির্ণায়কের যুদ্ধ ছিল? অ্যাংলো ফরাসি বৈরিতার নিচে দেওয়া কোনটি যুদ্ধটি নির্ণায়ক যুদ্ধ ছিল? মানে এই যে অ্যাংলো ফরাসি এদের মধ্যে যেটা বৈরিতা ছিল, বিভেদ ছিল, এটার মাধ্যমে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। কি হবে সঠিক উত্তর এখানে? ঠিক সঠিক উত্তর আমাদের হবে কি, ওয়ালডি ওয়াসের যুদ্ধ, ঠিক আছে। এটা কত হয়েছিল? 1760, ঠিক আছে। এর মাধ্যমে দিয়ে আমরা জানি এখানে কি হয়েছিল, এখানে দুপক্ষের নেতৃত্ব হয়েছিল কি, একদিকে ছিল ল্যালি ছিল ফরাসির নেতৃত্বে, আর একদিকে কে ছিল? এরিক কুট। এই দুটি ব্রিটিশ বাহিনী, এই দুজনের মধ্যে এই যুদ্ধ চলেছিল, ঠিক আছে। এটা নির্ণায়ক যুদ্ধ ছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল কোন গভর্নর জেনারেল ছিলেন তখন? ঠিক আছে, পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যখন হয়েছিলেন তখন গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর আমাদের কি হবে? লর্ড ডালহৌসি, ঠিক আছে, লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন বলেছে, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাটির সামঞ্জস্য বিধান করো। ঠিক, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকা দেখো, লর্ড ক্লাইভ এর মধ্যে কোনটা চালু করেছিলেন? লর্ড ওয়েলেসলি কি চালু করেছিলেন? ঠিক আছে, লর্ড কার্জন তার আমলে কি হয়েছিল? ঠিক আছে, আর ডালহৌসির আমলে একটু পড়েছিলাম ডক্ট্রিনস অফ ল্যাপস, তার মানে কি, ডক্ট্রিনস অফ ল্যাপস মানে কি, আমাদের সত্য বিলোপ নীতি। তার মানে সি এর সাথে কি হবে? সি এর সাথে আমাদের 3, সি এর সাথে 3, সি এর সাথে 3, দেখো সি এর সাথে 3 আমাদের একটা অপশনই রয়েছে, ঠিক আছে। আর আমাদের দেখা যাবে আর রবার্ট ক্লাইভ,
রবার্ট ক্লাইভ কি হয়েছিল, ডুয়াল গভর্নমেন্ট অ্যাক্ট, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছেন, ঠিক আছে, 1665। আর কি হয়েছে, লর্ড ওয়েলেসলি কি, অধীনতামূলক মিত্রতা নীতি, ঠিক আছে, এটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতি, এগুলোর মধ্যে। আর লর্ড কার্জন ইন্ডিয়া ইউনিভার্সিটিজ অ্যাক্ট, ঠিক আছে, 1904 লর্ড কার্জন ইউনিভার্সিটিজ অ্যাক্ট, এবং বঙ্গ বিভাজন হয়েছিল। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, একটা প্রশ্নের মধ্যে অনেক কিন্তু আমাদের কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, ভালো করে কিন্তু এগুলো আমাদের জানতে হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত চুক্তিগুলি সঠিক কালক্রমে সাজা, মানে কোন চুক্তিগুলো পরপর সাজাতে হবে। খুব ভালো প্রশ্নটা। অমৃতসরের সন্ধি কবে হয়, আমরা জানি অমৃতসরের সন্ধি 1809, তাই তো 1809 অমৃতসরের সন্ধি। ভেসিনের সন্ধি একটু আগে আমরা বললাম হলো 1802। সলবাই সন্ধি কবে, 1782। আর শ্রীরঙ্গপত্তনের সন্ধি 1792, তাই তো 1792। তাই এর মধ্যে দেখো, এর মধ্যে সবচেয়ে আগে আসবে কোনটা, সলবাইয়ের সন্ধি মানে ডি। তারপর কি আসবে, বেসিনে এই শ্রীরঙ্গপত্তনের চুক্তি 1792 মানে সি। তারপর আসবে কি, বেসিনের সন্ধি বি, তারপর এ। তাই সঠিক উত্তর আমাদের কি হবে, 3 দাগ। বোঝা গেল? খুব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসে। পরবর্তী প্রশ্ন, কালক্রমে সাজান নিম্নলিখিত ব্রিটিশ ব্যবসায়িক কেন্দ্রগুলি স্থাপনের সময়, মানে কোনটি আগে স্থাপিত হয়েছিল সেই হিসেবে আমাদের সাজাতে হবে। দেখো প্রথমে এর মধ্যে আমরা এর মধ্যে দেখতে পারি সুরাট প্রথম হবে, এটা আমরা সবাই জানি, সুরাট, ঠিক আছে, সুরাট প্রথম হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সুরাটে তাদের কেন্দ্র স্থাপনা করেছিল, ঠিক আছে, সুরাটে 1613 এই সময়। সুরাটের পর কি হবে, মাদ্রাসটা আমরা জানি, মাদ্রাস চেন্নাই, ঠিক আছে, মাদ্রাস। তারপর আমাদের কি হবে, মাদ্রাসের পর কি হবে, মাদ্রাসের পর হবে আমাদের কলকাতা, ঠিক আছে, কলকাতা। জব 4 করে আমরা জানি কলকাতা। তারপর কি হবে, বম্বে, ঠিক আছে, তারপর হবে আমাদের কি, বম্বে, ঠিক আছে। তাই সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর এখানে আমাদের সুরাট, মাদ্রাজ, তারপর আমাদের বম্বে, তারপর কলকাতা শেষে, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কি হবে, সি অপশন, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের হবে সি অপশন। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধে বাংলার নবাব সিরাজদৌল্লা লর্ড ক্লাইভের কাছে পরাজিত এটা আমরা পড়েছিলাম একটু আগে, যে 1757, ঠিক আছে, 23শে জুন কি হয়েছিল, পলাশী যুদ্ধ। এই পলাশী যুদ্ধের পর নবাব সিরাজদৌল্লা কি হয়েছিলেন, তিনি লর্ড ক্লাইভের কাছে পরাজিত হন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল ডক্ট্রিন অফ ল্যাপস সত্যবিলোপ নীতি চালু করেছিলেন, একটু আগে আমরা পড়েছি, এটাও কি, লর্ড ডালহৌসি 1848, তাই তো। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্রিটিশ জাহাজটি প্রথম ভারতে এসেছিল, ঠিক আছে, এর মধ্যে কোন জাহাজটি প্রথম ভারতে এসেছিল, কি হবে, রেড ড্রাগন। এই রেড ড্রাগন নামে এই জাহাজটি প্রথম ভারতে এসেছিল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এটা 1601 সালে, ঠিক আছে, 1601। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন চুক্তির সাহায্যে ব্রিটিশেরা মুঘল সম্রাট, ঠিক আছে, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির সত্ত্ব লাভ করেছিলেন, ঠিক আছে, কোন চুক্তির মাধ্যমে, সঠিক উত্তর কি হবে, এলাহাবাদের চুক্তি। এই এলাহাবাদের চুক্তির পর কি হয়েছিল, এলাহাবাদের চুক্তি কত, 1765, ঠিক আছে, 1765। এই দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি কি করেছিল, দেওয়ানি লাভ করেছিল। দেওয়ানি লাভ কত, 1765। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এর ফলে বাংলা, বিহার, উড়িষ্যা তারা নিজেদের বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল। নিম্নলিখিত কোন স্থানটি অধিকার করা হয়নি ডক্ট্রিন অফ ল্যাপস নীতি অনুসারে, মানে কোনটি এর মধ্যে সাতারা করেছিল, ঝাঁসি করেছিল, তাই তো। এর মধ্যে সম্বলপুর করেছিল, কিন্তু আমাদের সঠিক কোনটা হবে, মহীশূর বা কর্ণাটক, এটি এই সত্যবিলোপ নীতির মাধ্যমে গ্রহণ করা হয়নি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, লর্ড ডালহৌসি অবধ বা ওদ দখল করেছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যে পোতাই, মানে এই অবধ, ঠিক আছে, লর্ড ডালহৌসি যে অবধ এটা দখল করেছিল, ঠিক আছে, এর মধ্যে কোন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। এক হচ্ছে কি, অধীনতা নীতি, ডক্ট্রিন অফ সত্যবিলোপ নীতি, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে এই কারণে, এবং যুদ্ধ করে। কি হবে সঠিক উত্তর হবে সি অপশন, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে এই নীতিটা প্রয়োগ করে, ঠিক আছে, তিনি অবধ দখল করে নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কলকাতায় ইংরেজরা যে দুর্গ নির্মাণ করেছিলেন তার নাম কি ছিল, ঠিক আছে,
সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে ফোর্ট উইলিয়াম। এই ফোর্ট উইলিয়াম দুর্গ তারা কলকাতায় স্থাপন করেছিল। ঠিক আছে, এরপর শ্রীরঙ্গপত্তমের চুক্তি অনুসারে নিম্নলিখিত কোন স্থানটি ব্রিটিশদের দখলে গিয়েছিল? ব্রিটিশরা দখল করেছিল এই শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 মাধ্যমে। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে মালাবার। কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু বা সিন্ধ ব্রিটিশদের অধিকারে এসেছিল? সিন্ধ ব্রিটিশদের অধিকারে এসেছিল। সঠিক উত্তর হবে লর্ড অ্যালেনব্রো। নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব গঠন করেছিল দ্রাবিড় কাজাগম? ঠিক আছে, এর মধ্যে সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে পেরিয়ার রামস্বামী নাইকার। ঠিক আছে, এই দ্রাবিড় রাজাগম তিনি নির্মাণ করেছিলেন। তিনি একজন, আমরা জানি, দক্ষিণ ভারতের স্বাধীনতা সংগ্রামী সমাজ সমস্যা ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 1757 পলাশী যুদ্ধের সময় সিরাজদৌল্লার সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেছিলেন? এটা আমরা সবাই জানি, মীর জাফর। যে 1757 পলাশী যুদ্ধের সময় ব্রিটিশদের সাহায্য করেছিলেন। ঠিক আছে, এবং নবাব সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন কে? মীর জাফর। 20 দাগের প্রশ্ন কি রয়েছে? যে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। এটা হচ্ছে 1780 দিকে। পরবর্তী, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিলেন কে? বাংলায় যে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে, আমরা জানি চিরস্থায়ী বন্দোবস্ত কত? 1793। কে চালু করেছিলেন? 1793 লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ধর্মের ভিত্তিতে ভারতে প্রথম পৃথক যে ভোটাধিকারের ব্যবস্থা কমিউনাল ইলেকটোরাল, এই ব্যবস্থাটা কোন আইনের মাধ্যমে চালু হয়েছিল? ধর্মের ভিত্তিতে পৃথক নির্বাচন। ঠিক আছে, চালু করেছিলেন কি? এটা 22 দাগের প্রশ্ন। ধর্মের ভিত্তিতে যে পৃথক নির্বাচন ভারতবর্ষে নিম্নে কোন আইনের মাধ্যমে প্রথম চালু হয়েছিল? এটা কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমরা কি জানি, মল্লে মিন্টো সংস্কার আইন 1909। এই মল্লে মিন্টো সংস্কার আইনের মাধ্যমে যে ধর্মের ভিত্তিতে পৃথক নির্বাচন প্রথম চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সেপ্টেম্বর 20, 1932 সালে মহারাষ্ট্রের ইয়ের আরা জেলে মহাত্মা গান্ধী যে, ঠিক আছে, আমরণ অনশন চালিয়েছিলেন কার বিরুদ্ধে? খুব ভালো প্রশ্নটা, এটা আমাদের অনেক পরীক্ষাতে এসছে। যে বলেছে সত্যাগ্রহীদের উপর ব্রিটিশদের অত্যাচার, গান্ধী আইন চুক্তি লঙ্ঘন করার জন্য র্যামসে ম্যাকডোনাল্ডের কমিউনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, কমিউনাল অ্যাওয়ার্ড। সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর আমাদের হবে এই যে ইয়েরবাড়া জেলে তিনি ঠিক আছে, মহাত্মা গান্ধী আমরণ অনশন চালু করেছেন 1932 সালে এই র্যামসে ম্যাকডোনাল্ড দি কমিউনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, কমিউনাল অ্যাক্ট যেটা বলে, এই ব্যাপারটা চালু করার জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ভারতে প্রথমবার প্রতিনিধিত্বমূলক ও জনপ্রিয় সরকার গঠনের প্রচেষ্টা করা হয়েছিল কবে? ঠিক আছে, প্রথমবার প্রতিনিধিত্বমূলক এবং জনপ্রিয় সরকার গঠনের প্রচেষ্টা করা হয়েছিল কবে বা কোন অ্যাক্টের মাধ্যমে? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কি হবে? কোন অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছিল? সঠিক উত্তর আমাদের হবে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এই 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে প্রথমবার প্রতিনিধিত্বমূলক এবং জনপ্রিয় সরকার গঠনের প্রস্তাব করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন। সাইমন কমিশন যা পর্যালোচনা করার জন্য গঠিত হয়েছিল সেটি কোনটি? এর মধ্যে কোন উদ্দেশ্যে সাইমন কমিশন এসেছিল? আমরা জানি সাইমন কমিশন কত 1927 সালে গঠিত হয় এবং ভারত আছে কবে? 1928 সালে ভারতে আসে। ঠিক আছে, ভারতে আসে। কি কারণে এসেছিল তারা? বলেছে ভারতের আইনসভা পর্যালোচনা করার জন্য, ভারত পরবর্তী সংস্কারের জন্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখার জন্য, ভাইসরয়ের অবস্থান নির্ণয় করতে, ভারতের নতুন সংবিধান প্রণয়নের জন্য। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে যে ভারত পরবর্তী সংস্কারের জন্য কতটা প্রস্তুত তা দেখার জন্য। ঠিক আছে, এই আমাদের সাইমন কমিশন, ঠিক আছে, ভারতে এসেছিলেন। ঠিক আছে, সংবিধান সংস্কারের জন্য। মূল উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার। ঠিক আছে, ঠিক আছে, এই ব্যাপারে তিনি মানে ভবিষ্যতে কতটা প্রস্তুত আছে, কিভাবে সংবিধানটা প্রণয়ন করা যাবে, ঠিক আছে, এই ব্যাপারটা তিনি পর্যালোচনা করার জন্য তিনি এসেছিলেন। সাংবিধানিক সংস্কার সম্ভাবনা যেটা, সেটা খতিয়ে দেখার জন্য। সাংবিধানিক যে সংস্কার, ঠিক আছে, সাংবিধানিক সংস্কার কতটা, ঠিক আছে, এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য তিনি এসেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। নিচে দেওয়া কোন পদ্ধতি প্রয়োগের ফলে ব্রিটিশদের শাসনকালে কৃষকদের কিছু পরিমাণে বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছিল? নিম্নের কোনটার মাধ্যমে এই ব্যবস্থাটা কৃষকদের কিছুটা বাড়তি নিরাপত্তা দেওয়ার সম্ভাবনা হয়েছিল? ঠিক আছে,
সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে যে মাদ্রাসে রায়তরি বন্দোবস্ত চালু হয়েছিল, এর মাধ্যমে কৃষকদের কিছু বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে ডাক টিকিট ব্যবস্থা চালু করেছিল? এর মধ্যে কে ভারতে ডাক টিকিট ব্যবস্থা চালু করেন? খুব ভালো প্রশ্ন। আমরা জানি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি তিনি প্রথম ভারতে ডাক ব্যবস্থা চালু করেছিলেন কত সালে? 1837 সালে। ঠিক আছে, ভারতে প্রথম ডাক ব্যবস্থা চালু করেছিলেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে প্রথম ডাক ব্যবস্থা চালু করেছেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, রেলপথ ব্যবস্থা প্রথম চালু করেছেন তিনি। ঠিক আছে, 1848, তাই তো 1800, যে মানে প্রথম রেলপথ 53 সালে প্রথম রেলপথ চালু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিচে দেওয়া কোন আইনের বলে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজিকে বাধ্যতামূলক করা হয়েছিল? ঠিক আছে, ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল কোন আইনের মাধ্যমে? কি হবে কোন আইনের মাধ্যমে? আমরা এটা সবাই জানি, মেকলে মিনিট সংস্কার আইন 1835। ঠিক আছে, এই মেকলে মিনিট সংস্কার আইন 1835-এর মাধ্যমে কি হয়েছিল? যে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এরপর পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কার আমলে? প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কার আমলে? এটা আমরা আগেই পড়েছি, বিশ্ববিদ্যালয় আইন লর্ড ক্যানিং। তাই তো, ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কার আমলে? প্রথম যে বিশ্ববিদ্যালয় 1857 কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, তাই তো, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, লর্ড ক্যানিং এর আমলে। টিপুর আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা কি ছিল? এর মধ্যে কোনটা টিপুর আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল? কি হচ্ছে, ভূমি রাজস্ব প্রধানত সংগ্রহ করা হতো রাজস্ব আধিকারিকদের দ্বারা। ভূমি রাজস্ব সংগ্রহ করা হতো টিপুর নিযুক্ত সরকারি আধিকারিকদের দ্বারা। ভূমি রাজস্ব আদায় করা হতো মধ্যবর্তী স্তরে থাকা ব্যক্তিদের দ্বারা। ঠিক আছে, এর মধ্যে সঠিক উত্তর আমাদের হবে এই ভূমি রাজস্ব সংগ্রহ করা হতো টিপু নিযুক্ত তাদের সরকারি আধিকারিকদের দ্বারা। পরবর্তী প্রশ্ন, যে গভর্নর জেনারেল কার্যকালে ভারতে ইংরেজি ভাষার প্রচলন হয়? ঠিক আছে, ইংরেজি ভাষার প্রচলন হয়েছিল, এর মধ্যে কোন গভর্নর জেনারেল কার্যকালে? সঠিক উত্তর আমাদের কি হবে? লর্ড বেন্টিঙ্ক। এই লর্ড বেন্টিঙ্কের আমলে ভারতে ইংরেজি ভাষার প্রচলন হয়েছিল। ঠিক আছে, ইংরেজি ভাষার প্রচলন হয়েছিল কার আমলে? লর্ড বেন্টিঙ্কের আমলে। পরবর্তী, কোন শিক্ষানীতি সম্পর্কিত রিপোর্টের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? কোন শিক্ষানীতি সম্পর্কিত রিপোর্টের ফলে যে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর আমাদের কি হবে? উডেড ডেসপাস। ঠিক আছে, যে আমরা জানি শিক্ষানীতি উডেড ডেসপাস, এর মধ্যে উডেড ডেসপাস হলো 1854, যেটা যে শিক্ষা যেটা নীতি। ঠিক আছে, এই উডেড ডেসপাস, ঠিক আছে, এই উডেড ডেসপাসের মাধ্যমে কি হয়েছিল? ভারতে শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থা বিষয়ে, ঠিক আছে, রিপোর্ট পেশ করেছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এর ফলে 1857 সালে। ঠিক আছে, এরপর দেখো কি রয়েছে পরবর্তী প্রশ্ন, পার্টিশন কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন? ঠিক আছে, পার্টিশন কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন? যে ভারত বিভাজন হয়েছিল, এই ভারত বিভাজনের চেয়ারম্যান কে ছিলেন? আমরা জানি কি, লর্ড মাউন্ট ব্যাটেন। তিনি যখন আমরা জানি পশ্চিম পাকিস্তান, বর্তমান যেটা পাকিস্তান, ঠিক আছে, এবং ভারত যে ভাগ হয়ে যায়, এই ভাগ হওয়ার সময় পার্টিশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? ঠিক আছে, কি হবে? লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, লর্ড মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুসারে ভারত বিভাজন হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে যেটা পাকিস্তান এবং ভারত দুটো ভাগে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, তিনি ছিলেন চেয়ারম্যান। আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর আমাদের কি হবে? এটা আমরা অনেক পরীক্ষাতে পড়েছি, এটা প্রশ্ন আমাদের আসে। রিপন, লর্ড রিপনকে আধুনিক ভারতীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। লর্ড রিপন 1882 সালে তিনি একটি প্রস্তাব পেশ করেছিলেন। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ম্যাগনা কার্টা অফ গভর্নেন্স। ঠিক আছে, তিনি ভারতের বন্ধু নামে পরিচিত ছিলেন, তিনি অনেক ভারতীয় ভালো ভালো কাজ করে গেছেন। ঠিক আছে, লর্ড রিপন, তাকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলের তুলনা করা হয়েছে যার সঙ্গে? তাহলে নিম্নে কার সঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেলের তুলনা করা হয়েছে? সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর আমাদের হবে কি, বিসমার্ক। এই বিসমার্কের সঙ্গে ভারতের সর্দার বল্লভভাই প্যাটেলের তুলনা করা হয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, বিসমার্ক মানে আয়রন ম্যান বলা হয় কাকে? ঠিক আছে, এই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আয়রন ম্যান অফ ইন্ডিয়াও কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান। ঠিক আছে, আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে বিসমার্কের সঙ্গে তুলনা করা হয়েছে। নিম্নের কোন জুড়িটি সঠিকভাবে মেলানো নেই? লর্ড ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপস, ঠিক আছে, তাই তো, ঠিক আছে। পরবর্তী লর্ড মিন্টো
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ঠিক আছে, মল লিমিটেড সংস্কার আইন, যেটা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হলো। লর্ড ওয়েলেসলি স্বাধীনতা মৃত্যু, ঠিক আছে। এরপর লর্ড কার্জন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1778, এই 1878, এটা কি আছে, এটা ভুল আছে, লর্ড কার্জন এক্ষেত্রে এটা ভুল আছে, তাই তো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিল? এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল লর্ড লিটন, লর্ড লিটন, ঠিক আছে, এটা কিন্তু মনে থাকে, লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 চালু করেছেন। দেশীয় ভাষায় সংবাদপত্র পুনঃ যে এই যে দেশীয় ভাষায় যে সংবাদপত্র প্রকাশ করা যাবে এই ব্যাপারটা, লর্ড কার্জন কি করেছিল? বঙ্গভঙ্গ চালু করেছিল, ঠিক আছে, লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় চালু করেছিল। বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয়েছিল 1905 সালে 16ই অক্টোবর, 16ই অক্টোবর, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এই 16ই অক্টোবর 1905 সালে 16ই অক্টোবর বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এই সময় কার দ্বারা? এর মধ্যে কি হবে সঠিক উত্তর? লর্ড কার্জন দ্বারা, লর্ড কার্জন দ্বারা। প্রাদেশিক স্বায়ত্তশাসন ভারতে প্রবর্তন করা হয়েছিল যে আইন দ্বারা, প্রাদেশিক স্বায়ত্তশাসন যে আইন দ্বারা প্রবর্তন করা হয়েছিল, কি হবে? যে প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা ভারতে চালু করা হয়েছিল কার দ্বারা? এটা হবে গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই 1935 শাসন পরবর্তীকালে এর মাধ্যমে আমাদের কি হয়েছিল? ভারতের সংবিধান রচিত হয়েছিল, সংবিধান অনেকটা অংশ এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 দ্বারা গৃহীত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কি রয়েছে? নিম্নলিখিত কোনটি লর্ড কার্জনের আমলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যতিক্রম সংস্কার ছিল, বিশেষ করে সংযুক্ত পাঞ্জাবে বসবাসকারী মানুষের জন্য? তাই পাঞ্জাবে বসবাসকারী মানুষের জন্য লর্ড কার্জন এর মধ্যে কোনটা কাজ করেছিলেন? তিনি শিক্ষা সংস্কার, পুলিশ সংস্কার, উদ্যোগী সংস্কার, কৃষি সংস্কার। তিনি কৃষি সংস্কার, এই কৃষি সংস্কার করেছিলেন, খুব ভালো, ঠিক আছে। এই তিনি পাঞ্জাবের কৃষকদের জন্য কত সালে? এটা 1902 এর দিকে। পরবর্তী, দ্যারচি যে সালে গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্টে আনা হয়েছিল, ঠিক আছে, গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্টে আনা হয়েছিল দ্যারচি, সেটি এর মধ্যে কোন সালে? সঠিক উত্তর আমাদের কি হবে? 1919 সালে, 1919 সালে গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর মাধ্যমে তিনি দ্যারচি মানে কি, যে দ্বৈত ব্যবস্থা, ঠিক আছে, দ্বৈত প্রদেশগুলো, এটা হচ্ছে দ্যারচি মানে কি, দ্বৈত শাসন ব্যবস্থাটা। পরবর্তী প্রশ্ন, কোন ব্যক্তিত্ব ইন্ডিয়ান সিভিল সার্ভিসে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভারতীয়দের যোগদানের বিষয়টি সম্ভব করেছিলেন? ঠিক আছে, যে প্রতিযোগিতামূলক ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যে ঠিক আছে, আগে যেটা বর্তমানে আমরা যেটা বলি ইউপিএসসি, যেটা ঠিক আছে, এই ব্যাপারটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এই ব্যবস্থা যে পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চালু হবে, এটা কে চালু করেছিলেন? ঠিক আছে, এটা কে চালু করেছিলেন? লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি প্রথম তিনি এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট, ঠিক আছে, তিনি গঠন করেছিলেন 1861 সালে। ঠিক আছে, কোন সালে ব্রিটিশ শাসকেরা ইংরেজি মাধ্যমে শিক্ষার নির্দেশ জারি করেছিল? ইংরেজি মাধ্যমে যে শিক্ষা হবে, এটা আমরা একটু আগেই পড়েছি, ইংরেজি মাধ্যমে শিক্ষা হবে 1835। ঠিক আছে, 1835 লর্ড বেন্টিংকের সময়, ঠিক আছে, বেন্টিংকের আমলে ইংরেজি মাধ্যমে শিক্ষার নির্দেশ জারি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী কার মধ্যে? মহাত্মা গান্ধী কার মধ্যে? আমরা জানি পুনা চুক্তি হয়েছিল 1932, তাই তো, 1932 সালে পুনা চুক্তি হয়েছিল, আমরা জানি মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এটা প্রশ্নটা আমাদের এখানে নেই। 45 দেখো, চার্টার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দে একটি আইন কমিশন গঠন করা হয়েছিল ভারতীয় আইনগুলিকে উন্নত করার জন্য। এই ভারতীয় আইনগুলিকে উন্নত করার জন্য এর মধ্যে 1833 চার্টার অ্যাক্ট চালু করেছিলেন কে? ঠিক আছে, কে চালু করেছিলেন এর মধ্যে, সেটি আমাদের বলতে হবে। কি হবে? 1833 যে চার্টার অ্যাক্টের মাধ্যমে একটি আইন কমিশন গঠন করা হয়েছিল, ঠিক আছে, তার যিনি সভাপতিত্ব করেছিলেন তার নামটা কি? এর মধ্যে আমাদের সেটাই প্রশ্ন চেয়েছে। সঠিক উত্তর কি হবে? লর্ড বেন্টিং, রাজা রামমোহন ডালহৌসি, লর্ড মেকলে। কি হবে? লর্ড মেকলে। এই লর্ড মেকলে তিনি ভারতের যে আইন কমিশন গঠন করার জন্য তিনি সভাপতি ছিলেন। ঠিক আছে, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, এটা আগে আমরা একটু পড়েছি যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, এটা কে চালু করেছেন? লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, ভারতের ব্রিটিশ শাসনকালে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদটি কি নামে ছিল? ঠিক আছে, কি ছিল? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের হবে যে ভারতের ব্রিটিশ মন্ত্রী যার পুরো নিয়ন্ত্রণ থাকতো, ঠিক আছে, এই ব্যাপারটা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন কোন স্থানে রায়তারি সেটেলমেন্ট ব্যবস্থা চালু হয়েছিল? এটা আমরা খুব ভালোভাবে জেনেছি। রায়তারি ব্যবস্থা কে চালু করেছিলেন? স্যার টমাস রো, তাই তো, রায়তারি ব্যবস্থা। এবং এই ব্যবস্থাটা ভারতের কোন প্রদেশে চালু ছিল?
ঠিক আছে, এটা চালু ছিল কোথায়? মাদ্রাজ আর বোম্বে, মাদ্রাজ আর বোম্বে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনজন বাংলাতে দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন? দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন কে? আমার মানে দ্বৈত শাসন ব্যবস্থা, এটা বলছে অবসান ঘটিয়েছিলেন, অবসান। দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন কে? দ্বৈত শাসন চালু করেছিলেন ক্লাইভ, তাই তো, ক্লাইভ। কত? 1765। আর এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছিলেন কে? সঠিক উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস। কত? 1772 সালে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। এটা বলেছে অবসান ঘটিয়েছিলেন মানে অবলুপ্ত করেছিলেন কে? অবলুপ্ত করেছিলেন? অবলুপ্ত করেছিলেন আমাদের ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস। আর চালু করেছিলেন কে? লর্ড ক্লাইভ, রবার্ট ক্লাইভ। যেটা কত সালে? 1765 সালে। পরবর্তীতে এটা যে রায়তরি বন্দোবস্ত বলেছে, রায়তরি ব্যবস্থা কে চালু করেছেন? টমাস মুন্ডো। কত সালে? 1820। এবং এই ব্যবস্থা কোথায় চালু ছিল? সবচেয়ে মাদ্রাজ আর বোম্বে, মাদ্রাজ আর বোম্বে। পরবর্তী প্রশ্ন কি, কখন গান্ধী আয়রন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আয়রন চুক্তির মধ্যে কত সালে স্বাক্ষরিত হয়েছিল? কত সালে? সবাই আমরা জানি এটা 1931 সালে। গান্ধী আয়রন চুক্তি কত সালে? 1931 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এটি মূলত সংবিধান সংস্কার নিয়ে। এটা কি কারণ চালু হয়েছিল? যে সংবিধান সংস্কার নিয়ে, আইনটা সংবিধান সংস্কার। ঠিক আছে, পরবর্তী, মাদ্রাজ প্রেসিডেন্সি কে গঠন করেছিলেন? যে ভারতের স্বাধীন সংগ্রাম পর্যন্ত বজায় ছিল, যে মাদ্রাজ প্রেসিডেন্সি নিম্নের কে করেছিলেন? স্যার টমাস মুন্ডো, টমাস মুন্ডো। পরবর্তী প্রশ্ন, আধুনিক ভারতে স্থানীয় সাহিত্য শাসনের জনককে? স্থানীয় সাহিত্য শাসনের জনক, এটা আমরা আগে পড়েছি লর্ড রিপন, তাই তো, এটা আমরা আগে পড়েছি। পরবর্তী, এটা আমরা পড়েছি, ঠিক আছে, এই যে এখান থেকে 48 দাগ থেকে এটা আমরা পড়েছি। দ্বিতীয়, এই যে দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন, এখান থেকে আমাদের শুরু হবে 53 দাগ থেকে। কোন আইনটি ব্রিটিশ সরকারকে ক্ষমতা প্রদান করেছিল যে কোনো বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা যাবে? কালা আইন নামে, যেটা আমরা পরিচিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে বিনা কোনো কারণে আমরা গ্রেপ্তার করতে পারবো। ঠিক আছে, ব্রিটিশ সরকার এই আইনটা চালু করেছিল। এর মধ্যে কোন আইনের মধ্যে, কোন আইনের মধ্য দিয়ে? খুব ইম্পর্টেন্ট, এটা জানি আমরা কি, যে ব্রিটিশ সরকার এটা চালু করেছিল কি? রাওলাট অ্যাক্ট। যেটা কত সালে? রাওলাট অ্যাক্ট 1900 আমরা জানি 19। ঠিক আছে, কিন্তু এর মধ্যে দিয়ে যেটা বলতে চাচ্ছে এখানে কি, এখানে প্রশ্নটা কি বলি, কোন আইনটি ব্রিটিশ সরকারকে ক্ষমতা প্রদান করেছিল যে বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে? গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ঠিক আছে, এই যে রাওলাট অ্যাক্ট 1919, এই রাওলাট অ্যাক্ট, ঠিক আছে, 1999, এই 1919 হবে। ঠিক আছে, এই রাওলাট অ্যাক্ট অনুসারে তারা কি করেছিল? এই রাওলাট অ্যাক্ট অনুসারে যারা কি হয়েছিল, যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক করা যাবে। আর রাওলাট অ্যাক্ট 1919, ঠিক আছে, যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে বিনা কোনো অপরাধে আটক করতে পারবে ব্রিটিশ সরকার চাইলে 1919 সালে। ঠিক আছে, রাওলাট অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশনকে ব্রিটিশ সংসদের পক্ষে ভারতে প্রেরণ করা হয়েছিল যা, ঠিক আছে, এর মধ্যে কোন সময় সাইমন কমিশনকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতে প্রেরণ করা হয়েছিল, মানে কি উদ্দেশ্যে? সাইমন কমিশন যে ভারতে এসেছিল 1928, কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল সেটাই আমাদের বলতে চেয়েছে। কি হবে সঠিক উত্তর? ভারতে কি বলেছে? ভারতে ইংরেজি শিক্ষার প্রসার, সামাজিক সংস্কার, দ্বৈত শাসন ব্যবস্থার অগ্রগতি, ঠিক আছে, হিন্দু মুসলিম ঐক্য। কি হবে এর মধ্যে সঠিক উত্তর? আমাদের কি হবে, যে ব্রিটিশ সরকার যে দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন সেটা ব্যবস্থাটা খতিয়ে দেখার জন্য পরবর্তীকালে যে ভারতের সাংবিধানিক সংস্কার কিভাবে করা যাবে, ঠিক আছে, এই ব্যাপারটা পর্যালোচনা করার জন্য সাইমন কমিশনকে ভারতে পাঠিয়েছিলেন। ঠিক আছে, সামাজিক সংস্কার তো নয়, ইংরেজি শিক্ষার প্রসার আগে আমরা যেটা লর্ড বেন্টিংহাম বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচে দেওয়া কোন শ্রেণী ভারতে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার দ্বারা? ভাগচাষী, কৃষক, কৃষি শ্রেণী, জমিদার। কি হবে? জমিদার। এই জমিদাররা সবচেয়ে বেশি লাভজনক হয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে, ব্রিটিশ শাসনকালে জমিদাররা সবচেয়ে বেশি লাভবান হয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভারতে প্রথম রেলপথ নির্মাণের পিছনে যে ব্যক্তি ছিলেন তার নাম কি এর মধ্যে? ঠিক আছে, আমরা জানি তো রেলপথের জনক লর্ড ডালহাউসিকে বলা হয়, কিন্তু রেলপথ নির্মাণের পিছনে যে ব্যক্তি ছিলেন সবচেয়ে প্রথম দিকে তার নামটা কি সেটা আমাদের বলতে চেয়েছে। সঠিক উত্তর কি হবে? জর্জ ক্লার্ক। এই জর্জ ক্লার্ক প্রথম, তিনি যে রেলপথ নির্মাণের পিছনে সবচেয়ে বেশি তার অবদান ছিল, জর্জ ক্লার্ক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। আমরা জানি পরবর্তীতে রেলপথের জনক বলা হয় কাকে? আমরা
লর্ড ডালহৌসিকে বলে থাকি, তাই তো। প্রথম রেলপথ নির্মাণ কোথায় চালু হয়েছিল, পরবর্তীতে আমরা পড়ব সেগুলো। বলেছে কমিউনাল অ্যাওয়ার্ড, 1932 পৃথক প্রতিনিধিত্বমূলক নির্বাচন, এটি মূলত কাদের দ্বারা, ঠিক আছে, এটা মূলত এই কমিউনাল অ্যাওয়ার্ড 1932 পৃথক প্রতিনিধিত্বমূলক করা হয়েছিল, ঠিক আছে, হরিজন, মুসলিম, খ্রিস্টান, ঠিক আছে, কাদের, কমিউনাল অ্যাওয়ার্ড। আমরা জানি যে রামসে ম্যাকডোনাল্ড তিনি চালু করেছিলেন কমিউনাল অ্যাওয়ার্ড, যে ভারতে বসবাসকারী মুসলিম, শিখ, দরিদ্রদের জন্য পৃথক ব্যবস্থা, পৃথক নির্বাচন, ঠিক আছে, মুসলিম, শিখ, খ্রিস্টান মানে এদের জন্য পৃথক ব্যবস্থা, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি হবে সঠিক উত্তর, প্রতিনিধিত্ব করা হয়েছিল হরিজন, ঠিক আছে, এর মধ্যে সঠিক উত্তর আমাদের হবে হরিজন। এবার ভারতে পশ্চিমী শিক্ষা ব্যবস্থা প্রচলনের প্রতীকত কাকে বলা হয়, পশ্চিমী শিক্ষা মানে পাশ্চাত্য শিক্ষা। এর মধ্যে নিম্নে কোন ব্যক্তিটি ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু করেছিলেন, ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষা আমরা জানি রাজা রামমোহন রায়, তাকে আধুনিক মানুষ বলা হয় ভারতের, ঠিক আছে, তিনি প্রথম পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার জন্য চালু করেছিলেন, ঠিক আছে, ইংরেজি শিক্ষা যেটা বলা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয়েছিল, কবে হয়েছিল, ঠিক আছে, কিভাবে, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড মিন্টো ওয়েবলি, ঠিক আছে, সঠিক উত্তরটা কি হবে আমাদের লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জের আমলে আমরা জানি 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, 1911 12ই ডিসেম্বর। এই 1911 12ই ডিসেম্বর কি হয়েছিল, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল লর্ড হার্ডিঞ্জের আমলে, ঠিক আছে, এবং লর্ড কার্জন কি করেছিল, বঙ্গভঙ্গ করেছিল, বঙ্গভঙ্গ, ঠিক আছে, এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে, ঠিক আছে, এবং সেই সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল লর্ড হার্ডিঞ্জের আমলে। পরবর্তী প্রশ্ন, নিচে দেওয়া কোন বিশ্ববিদ্যালয়টি সবার আগে প্রতিষ্ঠিত হয়েছিল, এর মধ্যে কোনটি সবার আগে প্রতিষ্ঠিত হয়েছিল, কি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর এটা 60 দাগের প্রশ্ন, সঠিক উত্তর আমাদের কি হবে, নিচে দেওয়া কোন বিশ্ববিদ্যালয়টি আগে প্রতিষ্ঠিত হয়েছিল, বলেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কবে, 1916। ইউনিভার্সিটি অফ বোম্বে, ইউনিভার্সিটি অফ বোম্বে আমরা জানি কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, 1857 সালে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। তারপর আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কত, 1875। এরপর হচ্ছে ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, এলাহাবাদ কবে, 1887। তাহলে এর মধ্যে সবচেয়ে আগে আমরা বুঝতে পারছি ইউনিভার্সিটি অফ বোম্বে, কলকাতা, মুম্বাই, মাদ্রাজ 3টি ইউনিভার্সিটি আগে 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। নরেন্দ্র মন্ডল বা চেম্বার অফ প্রিন্সেস উদ্বোধন হয়েছিল 1921 সালে, উদ্বোধন করেছিলেন কে, ঠিক আছে, উদ্বোধন করেছিলেন কে, এটা হবে কি ডিউক অফ কানাট। 1937 সালে শিক্ষা সংকটে এক সম্মেলন হয়, যাতে গান্ধীজির প্রস্তাবের মতো আঞ্চলিক ভাষায় প্রাথমিক শিক্ষা দেবার পক্ষে তিনি মত প্রকাশ করেছিলেন। আঞ্চলিক ভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়ার মত প্রকাশ করেছিলেন, এটি কোথায় হয়েছিল, এই সম্মেলনটা কোথায় হয়েছিল, ঠিক আছে, কি হবে সঠিক উত্তর আমাদের, সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর হবে ওয়ার্ধা। ওয়ার্ধা আমরা জানি যে ওয়ার্ধা নামে একটা যে আমাদের সম্মেলন হয়েছিল, ঠিক আছে, এখানে তিনি গান্ধীজি বলেছিলেন কি 1937 হরিজন পত্রিকায়, ঠিক আছে, তিনি বলেছিলেন যে আধুনিক আঞ্চলিক ভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, যাতে তার শিশুর সার্বিক ভালোভাবে বিকাশটা সম্পূর্ণ হয়। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশেরা পেশোয়া প্রথা বাতিল করেছিল যে পেশোয়ার আমলে, যে ব্রিটিশ সরকার পেশোয়া প্রথা বাতিল করেছিল কার আমলে, এর মধ্যে কার আমলে বাতিল করেছিল, কি হবে দ্বিতীয় বাজিরাও, যে আমরা জানি দ্বিতীয় বাজিরাওয়ের আমলে এই পেশোয়া প্রথা বাতিল হয়, ঠিক আছে। কোন চার্টার অ্যাক্টের দ্বারা চীনে ব্যবসার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার শেষ হয়ে গিয়েছিল, এর মধ্যে কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে চীনের বাণিজ্য করার পুরো নীতিটা শেষ হয়ে গেছিল, 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে যে ইস্ট ইন্ডিয়া পুরো কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার কি হয়েছিল, পুরো শেষ হয়ে গেছিল। এরপর থেকে কার হাতে ক্ষমতা গিয়েছিল, ইংল্যান্ডের রাজা বা রানীর হাতে, তাই তো, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। ফেডারেশন এর ভাবনা প্রথম প্রস্তাব করেছিল কে, এর মধ্যে কোনটার মাধ্যমে ফেডারেশনের ভাবনা প্রথম প্রস্তাব করা হয়েছিল, কি হবে 1928 নেহরু রিপোর্ট। এই নেহরু রিপোর্টের মাধ্যমে প্রথম ফেডারেশনের ভাবনা করা হয়েছিল। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 ছিল কি, পিটেস ভারত শাসন আইন, যেটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এটার মূল এটা কি ছিল, এটা ছিল কি একটা রেগুলেটিং অ্যাক্ট, এটা রেগুলেটিং অ্যাক্ট। বলেছে সামঞ্জস্য বিধান করো, মানে কোন সালে কোনটা হয়েছিল, হান্টার কমিশন 1882, এটা আমরা সবাই জানি হান্টার কমিশন 1882। ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, এটা আমরা বুঝতে পারি ইউনিভার্সিটি অ্যাক্ট, ঠিক আছে। ওয়ার্ধা স্কিম, ওয়ার্ধা যে 1937, আর রাধাকৃষ্ণন কমিশন 1948, ঠিক আছে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে 1 এর সাথে 4, 1 এর সাথে 4, এ আছে, এটা আছে, বি এর সাথে কি, বি এর সাথে 3, বি এর সাথে 3, তাহলে সঠিক উত্তর আমাদের কি হচ্ছে, সঠিক উত্তর হবে এই, ঠিক আছে, এই অপশনটা।
পরবর্তী 1946 সালের ক্যাবিনেট মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এদের মধ্যে যে ক্যাবিনেট মিশন গঠন হয়েছিল 1946 সালে, পরবর্তীতে যেটা সংবিধান রচনা হয়েছিল যার ভিত্তিতে, তাহলে এই ক্যাবিনেট মিশনের প্রস্তাবে কে নেতৃত্ব দিয়েছিলেন? আমরা জানি এবি আলেকজান্ডার, তাই তো, প্যাথিক লরেন্স, ঠিক আছে, এগুলো ছিলেন, এই মহান ব্যক্তিগুলো ছিলেন। তাদের সভাপতিত্বে এই যে প্যাথিক লরেন্স ইনি সভাপতি করেছিলেন, তার নেতৃত্বে ক্যাবিনেট মিশনের প্রস্তাব হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতে বাজেট পেশ করার প্রথা চালু হয়েছিল কার আমলে? বাজেট প্রথা প্রথম কে চালু করেছিলেন? এই কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রথা চালু হয়েছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর আমলে প্রথম বাজেট প্রথা চালু হয়েছিল। কত সালে? 1860 সালে। 1860 সালে প্রথম ভারতে বাজেট প্রথা চালু করেছিলেন কে? লর্ড কার্জন। লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, ভারতে বাজেট পেশ করার প্রথা চালু করেছিল এই যে লর্ড কার্জন, এই লর্ড ক্যানিং এর আমলে। লর্ড ক্যানিং এর আমলে। এরপর কি? পাশ্চাত্য শিক্ষা কে প্রবর্তন করেছিলেন? এর মধ্যে একটু আগে আমরা পড়লাম যে পাশ্চাত্য শিক্ষা চালু করেছিলেন কে? রাজা রামমোহন রায়। ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস তৈরি করা হয়েছিল কখন? কোন সালে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস তৈরি করা হয়েছিল? 1772। যেটা আমরা বলি এখন আমাদের যে ডিএম সাহেব, সেই ডিএম বাংলো ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস তৈরি করা হয়েছিল 1772 সালে। সারদা আইন কবে, মানে কিসের সঙ্গে সম্পর্কিত? সারদা আইন এর মধ্যে কোনটার সঙ্গে সম্পর্কিত? এটা জানি আমরা কি, বাল্য বিবাহ রোধে এই সারদা আইন চালু করা হয়েছিল। ঠিক আছে, 1929 বেন্টিং, লর্ড বেন্টিং যে এই সারদা আইন বাল্য বিবাহের প্রতিবাদে, ঠিক আছে, তিনি চালু করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। এরপর দেখো, কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের শাসনকালে ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা চালু হয়েছিল? ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন কে? কে চালু করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা জনক কাকে বলা হয়েছিল? লর্ড কর্নওয়ালিসকে। পরবর্তী, উইলিয়াম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল প্রথমে লন্ডনের হাউস অফ কমন্সে পেশ করা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল লন্ডনের হাউস অফ কমন্সে পেশ করা হয়েছিল কবে? কবে? 1947 সালের কি 4 জুলাই। 1947 সালের 4 জুলাই এটি প্রথম পাশ করা হয়েছিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল, যে ভারতের স্বাধীনতা আইন। ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যে সদর দেওয়ানি আদালত স্থাপন করা হয়েছিল? ঠিক আছে, এর মধ্যে কে সদর দেওয়ানি আদালত স্থাপন করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে? কি হবে সঠিক উত্তর? ওয়ারেন হেস্টিংস। মহাত্মা গান্ধী গ্রেপ্তার করার পর লবণ সত্যাগ্রহের নেতৃত্বে নিম্নলিখিত কার হাতে তুলে দেওয়া হয়েছিল? আমরা জানি যে 1930 গান্ধীজি কি করেছিলেন? আইন অমান্য আন্দোলন, তাই তো, যে তিনি আইন অমান্য আন্দোলন করার জন্য লবণ আইন ভঙ্গ করেছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। তারপর তার পুরোটার ক্ষমতাটা, মানে এই যে লবণ সত্যাগ্রহের যে নেতৃত্ব কার হাতে তুলে দেওয়া হয়েছিল? কি হবে সঠিক উত্তর? আমাদের কি হবে? আব্বাস তোয়াবজি। এই আব্বাস তোয়াবজির হাতে এটা তুলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল? এটা আমরা সবাই জানি যে লাহোর অধিবেশনে, 1929 সালে লাহোর অধিবেশন, এই লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল এবং তার পরবর্তীতে 1930 সালের 26 জানুয়ারি কি হয়? ভারত স্বাধীনতা দিবস ঘোষণা করেছিল, যে ভারতের জাতীয় কংগ্রেস বলেছিল স্বাধীনতা, ঠিক আছে, স্বাধীন ঘোষণা করেছিল। এই তার পরবর্তীতে এই 26 জানুয়ারি দিনটা কি পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। সত্যাগ্রহ আন্দোলনের সময় গান্ধীজি প্রথম যে বছরে গ্রেপ্তার হয়েছিল? ঠিক আছে, এর মধ্যে কোন বছরে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল সত্যাগ্রহ আন্দোলনের সময়? কি হবে সঠিক উত্তর? হবে 1908 সালে। 1908 সালে, ঠিক আছে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতে চরমপন্থী আন্দোলনের জনক কাকে বলা হয়? ভারতে চরমপন্থী আন্দোলনের জনক কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন, যে বাল গঙ্গাধর তিলককে। চরমপন্থী নরমপন্থী আমরা জানি 1907 সালে যে সুরাট অধিবেশনে ভাগ হয়ে যায়, 1907 কংগ্রেসের সুরাট অধিবেশন, ঠিক আছে, সুরাট অধিবেশনে বিভাজন হয় নরমপন্থী চরমপন্থী, তাই চরমপন্থী আন্দোলন নেতা কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এবং এখানে যে সত্যাগ্রহ আন্দোলন প্রথম যে বছরে গ্রেপ্তার করা হয়েছিল 1908, আর গান্ধীজি প্রথম দক্ষিণ আফ্রিকাতে ভারতে ছিলেন কত সালে? 1915 সালে। ঠিক আছে, 9 জানুয়ারি। এবার দেখো, এখানে যেটা একটু জানতে হবে, যে বলেছে মহাত্মা গান্ধীর যে লবণ সত্যাগ্রহের মূল লক্ষ্য কি ছিল? এর মধ্যে কোনটি ছিল মূল লক্ষ্য? কি ছিল? লবণ আইন প্রত্যাহার, সরকারের ক্ষমতা খর্ব করা, কি ছিল? সাধারণ মানুষের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্য,
ভারতের পূর্ণ স্বরাজ। মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল তার ভারতের পূর্ণ স্বরাজ, এই পূর্ণ স্বরাজটা অর্জন করা, এটাই কিন্তু তার ছিল মূল লক্ষ্য। ঠিক আছে, গান্ধীজি 1930 12ই মার্চ তিনি যাত্রা করেছিলেন প্রথম। ঠিক আছে, 1939 সালে প্রথমবার গান্ধীজি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিলেন নিয়ন্ত্রিত জন আন্দোলন বজায় রাখার জন্য। তার ঘনিষ্ঠ সহযোগীদের সত্যাগ্রহের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছিলেন। গান্ধীজি ওই ঘনিষ্ঠ সহযোগী কে ছিলেন? ঠিক আছে, গান্ধীজির ওই ঘনিষ্ঠ সহযোগী কে ছিলেন? কি হবে? বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। কোন আন্দোলনের ফলে গান্ধীজি প্রথম অনশনে বসেছিলেন দাবি আদায় করতে? গান্ধীজি প্রথম অনশনে বসেছিলেন কোন আন্দোলনের কালে? নিম্নের কোন আন্দোলনের কালে তিনি প্রথম অনশনে বসেছিলেন? কি হবে? যে আহমেদাবাদ ধর্মঘট, আহমেদাবাদ যে মিল স্ট্রাইক 1918। ঠিক আছে, এই সময় তিনি প্রথম কি করেছিলেন? অনশনে বসেছিলেন। গান্ধীজি মোট 17 বার অনশন বসেছিলেন। মোট 17 বার তিনি অনশনে বসেছিলেন, এটা জেনে রাখা ভালো। অনশনে বসেছিলেন। ঠিক আছে, মোট 17 বার তিনি অনশনে বসেছিলেন। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির সঙ্গে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? এদের মধ্যে কোন ব্যক্তি গান্ধীজির সঙ্গে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন? কে দিয়েছিলেন? সরোজিনী নাইডু। জানি গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেছিলেন 78 জন অনুগামী নিয়ে 240 মাইল দূরে। ঠিক আছে, 23 দিন পর তিনি হেঁটে কি 48টি গ্রাম অতিক্রম করে কোথায় পৌঁছলেন? সেই গুজরাটের। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হোম রুল লীগের সূচনা করেছিলেন কে? নিম্নের কে হোম রুল লীগের সূচনা করেছিলেন? কি হবে? বাল গঙ্গাধর তিলক। তাই তো, বাল গঙ্গাধর তিলক তিনি হোম রুল লীগের সূচনা করেছিলেন। ঠিক আছে, 1916। পরবর্তী প্রশ্ন, 1940 সালে কোন স্থান থেকে আচার্য বিনোবা ভাবে ব্যক্তিকে সত্যাগ্রহের সূচনা করেছিল? এর মধ্যে কোন স্থান থেকে আচার্য বিনোবা ভাবে যে প্রথম তিনি সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট। প্রথম ব্যক্তিগত, এটা কিন্তু মনে রাখতে, প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ, প্রথম ব্যক্তিগত একা। ঠিক আছে, একাকী প্রথম ব্যক্তিগত যে সত্যাগ্রহ সূচনা করেছিলেন কে? এটা কিন্তু হবে আচার্য বিনোবা ভাবে, একা। এটা কোথাতে তিনি শুরু করেছিলেন? এটা হচ্ছে মহারাষ্ট্রের পাবনার থেকে। তাই প্রথম একক সত্যাগ্রহ যদি বলে, ঠিক আছে, একাভাবে, সেটা কি হবে? আচার্য বিনোবা ভাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এটা আমাদের অনেক পরীক্ষাতে আসে। এর পরবর্তীতে কোথাতে শুরু করেছিল? মহারাষ্ট্রের পাবনার থেকে। স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল কবে? মানে কিসের ফলে? কি হবে? স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল কিভাবে? যে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে বঙ্গভঙ্গ হয়েছিল, তারপরে স্বদেশী স্বরাজ যে ব্যাপারটা 1906। ঠিক আছে, এই ব্যাপারটা স্বদেশী আন্দোলনের ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতে জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? আমরা জানি পিঙ্গালি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার নকশা করেছিলেন 1947 সালে 22শে জুলাই আমরা জানি। ঠিক আছে, জাতীয় পতাকা কি হয়? গ্রহণ করা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল? ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছিল কোন অধিবেশনে? কোন অধিবেশনে হবে? এটা হবে আমাদের যে লাহোর কংগ্রেস 1929, এই অধিবেশনে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত, ঠিক আছে, জাতীয় যে পতাকা আমাদের উত্তোলন করা হয়েছিল। আন্দামানের সেলুলার জেলে বসে কোন জাতীয় নেতা ঠিক আছে, ভারতের ইতিহাস নিয়ে গ্রন্থ রচনা করেছিলেন? ঠিক আছে, এর মধ্যে কি হবে? কে ভারত আন্দামানের সেলুলার জেলে বসে থাকা জাতীয় নেতা, ঠিক আছে, গ্রন্থ রচনা করেছিলেন? কি হবে সঠিক উত্তর? বিনায়ক বীর সাভারকর। তাই তো, বিনায়ক দামোদর সাভারকর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লিখিত যে স্বাধীনতা সংগ্রামী চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন? ঠিক আছে, 1934 সালে সঙ্গে জড়িত ছিলেন না, মানে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1934-এর সঙ্গে জড়িত ছিলেন না নিম্নের কে? আমরা জানি কে ছিলেন? মাস্টারদা সূর্য সেন ছিলেন। তাই তো, কল্পনা দত্ত, পিতৃলতা ওয়াদ্দেদার এগুলো ছিলেন। কে ছিলেন না? ছিলেন হচ্ছে কে? দীনেশ গুপ্ত ছিলেন না। ঠিক আছে, তাই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আমরা জানি মাস্টারদা সূর্য সেন নেতৃত্ব দিয়েছিলেন। তাই এর সঙ্গে ছিলেন পিতৃলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, ছিলেন না কে? দীনেশ গুপ্ত। ভারত ছাড়ো আন্দোলন 1942 কত? 1942 ভারত ছাড়ো আন্দোলন 1942 কত? 9 আগস্ট। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন কোন গুরুত্বপূর্ণ বৈপ্লবিক কার্য সংঘটিত হয়েছিল? এর মধ্যে কোনটি হয়েছিল? খুব ভালো প্রশ্ন। কি হয়েছিল? 1942 সাইমন কমিশন বয়কট,
লবণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ এগুলো নাই। কি হবে? যে কাকোরি মেল ট্রেন, ঠিক আছে, ডাকাত, এটা এখন নাম চেঞ্জ হয়ে গেছে, যে কাকোরি ষড়যন্ত্র নামে যেটা পরিচিত। ঠিক আছে, 1925 যে কাকোরি ষড়যন্ত্র, যেটা কে ছিলেন সংগ্রামী নেতা, কে ছিলেন? আশফাকুল্লাহ খান। ঠিক আছে, রামপ্রসাদ বিসমিল, এই ব্যক্তিগুলো ছিল। তো যে ভারত ছাড়ো আন্দোলন যারা সূচনা করেছিল 9 আগস্ট, ঠিক আছে, অন্য কোনো গুরুত্বপূর্ণ বৈপ্লবিক কার্য সংঘটিত হয়েছিল। ঠিক আছে, এটা কি হবে? কাকোরি, ঠিক আছে, কাকোরি ষড়যন্ত্র মামলা। পরবর্তী দেখো কি বলছে, চম্পারণের যে সত্যাগ্রহ হয়েছিল যে দ্রব্য চাষের বিরুদ্ধে, চম্পারণে আমরা জানি নীল চাষের বিরুদ্ধে, চম্পারণ সত্যাগ্রহ কত? 1917। গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ 1917, প্রথম সত্যাগ্রহ গান্ধীজির নেতৃত্বে 1917 চম্পারণ সত্যাগ্রহ, বিহারের চম্পারণে। ঠিক আছে, বিহারের চম্পারণে, এটা গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা খুব পরীক্ষা ইম্পর্টেন্ট। কি চাষের বিরুদ্ধে? নীল চাষের বিরুদ্ধে। सरफरोशी की तमन्ना अब हमारा हमारा दिल में है এই রচয়িতাকে, এটা খুব ইম্পর্টেন্ট। सरफरोशी की तमन्ना अब हमारा दिल में है। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই গ্রন্থটি এই রচয়িতাকে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমাদের সবাই আমরা জানি, এটা কার লেখা? এটি আমাদের কার লেখা? এটি কার লেখা? सरफरोशी की तमन्ना हमारा दिल में है, এই রচয়িতাকে মোহাম্মদ ইকবাল, তাই তো? মোহাম্মদ ইকবাল। তার কিন্তু প্রকৃত, এখানে দেখো, এখানে একটা ব্যাপার আছে, এখানে তার ছদ্মনাম ছিল বিসমিল। ঠিক আছে, বিসমিল খান, কিন্তু তার প্রকৃত নাম কি ছিল? রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, রামপ্রসাদ বিসমিল। এই রামপ্রসাদ বিসমিল, তিনি বিসমিল ছদ্মনামে তিনি লিখতেন। ঠিক আছে, তিনি কাকোরি ষড়যন্ত্র মামলা করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। सरफरोशी की तमन्ना अब हमारा दिल में है, এটি রচয়িতাকে? রামপ্রসাদ বিসমিল। পরবর্তী প্রশ্ন, কোনজন গদর আন্দোলন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? গদর আন্দোলন, যে গদর মুভমেন্ট, কত খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এই গদর মুভমেন্টের এটা কে ছিলেন? লালা হরদয়াল। লালা হরদয়াল। নিচে দেওয়া কোন বিবৃতিতে 1857 সালে সিপাহী বিদ্রোহকে সঠিকভাবে ব্যাখ্যা করে? এর মধ্যে কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে সিপাহী বিদ্রোহকে? যে 1857 সিপাহী বিদ্রোহ লর্ড ক্যানিং এর আমলে, ঠিক আছে, ক্যানিং এর আমলে, এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করে কে? পুরনো রাজনৈতিক শৃঙ্খলার ক্ষমতা দখলের শেষ চেষ্টা। পরবর্তী প্রশ্ন, আইএনএ বিচারে অভিযুক্তদের তরফে আইনজীবী কে ছিল? আইএনএ, ঠিক আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এই আইএন এর বিচারে অভিযুক্তদের তরফে আইনজীবী হিসেবে কে নিযুক্ত ছিলেন? কি হবে? ভোলাভাই দেশাই। ভোলাভাই দেশাই। আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আজাদ হিন্দ ফৌজ যে আইএনএ, ঠিক আছে, এই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল, এবং এদের যে অভিযুক্ত ছিল, যে অভিযুক্ত তরফে আইনজীবী হিসেবে কে ছিলেন? ভোলাভাই দেশাই। নিম্নে উল্লেখিত কোনজন রচনা করেছিলেন सरफरोशी की तमन्ना কবিতাটি? ঠিক আছে, এই রচনা করেছিলেন কে? একটু আগে আমরা পড়লাম, এটি কি হবে? সঠিক উত্তর হবে বিসমিল আজিমবাদী। রামপ্রসাদ বিসমিল কি করেছিলেন? রামপ্রসাদ বিসমিল এটা হামারা দিল মে হে। আর এটা দেখো, এটা কি আছে? এটা আছে सरफरोशी की तमन्ना, এই কবিতাটি, এটা হচ্ছে কবিতাটি, এটা কবিতাটি কি? বিসমিল আজিমবাদী। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর উভয়ের দলের প্রতিষ্ঠার নাম কি? এটা আমরা খুব ইম্পর্টেন্ট। চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরুর নেতৃত্বে যে তারা সমাজটা প্রতিষ্ঠা করে, যে তারা সোসাইটিটা প্রতিষ্ঠা করেছে, সেটা কি? কি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর আমাদের কি হবে? স্বরাজ পার্টি। এই স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন 1923 সালে। স্বরাজ পার্টি বা স্বরাজ দল 1923। কি হবে? মতিলাল নেহরু আর আমাদের চিত্তরঞ্জন দাস, এই দুজনের নেতৃত্বে গঠিত স্বরাজ পার্টি বা স্বরাজ দল 1923 সালে। লন্ডনে গোল টেবিল বৈঠক, লন্ডনে যে গোল টেবিল বৈঠক হয়েছিল যে বিষয় নিয়ে আলোচনা করতে, সেটি কি? যে লন্ডনে গোল টেবিল বৈঠক হয়েছিল, এই কোনটি বিষয়ে লন্ডনে গোল টেবিল বৈঠক হয়েছিল? কোন বিষয় নিয়ে আলোচনা করতে? সঠিক উত্তর আমাদের কি হবে? ভারতের ভবিষ্যৎ প্রশাসনের রূপরেখা। ভারতের ভবিষ্যৎ প্রশাসনের রূপরেখা নির্মাণ করতে। গান্ধীজির সমাজতন্ত্রে কি ছিল?
এই গান্ধীজি সমাজতন্ত্রের মূল ভিত্তি কি রাষ্ট্র প্রয়োজনীয়, রাষ্ট্র প্রয়োজনীয় নয়, রাষ্ট্র কখনো প্রয়োজনীয় কখনো প্রয়োজনীয় নয়, রাষ্ট্র কোনো কোনো সময় কোনো অবস্থায় প্রয়োজনীয় নয়, তবে রাষ্ট্র প্রয়োজনীয় নয়। সাইমন কমিশনের রিপোর্টকে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া উচিত, এ কথা কে বলেছিলেন? যে সাইমন কমিশনের যে রিপোর্টকে এটা বলেছিলেন কে? এটি বলেছিলেন শিবস্বামী আয়ার। পরবর্তী প্রশ্ন, কাকে বলা হয়েছিল হিন্দু মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত সফলভাবে ঐতিহাসিক লখনৌ চুক্তির পরিকল্পনা রচনা করে? লখনৌ চুক্তি আমরা 1916, এর মধ্যে কে এই রচনার পর, ঠিক আছে, কাকে বলা হয়েছিল যে হিন্দু মুসলিম ঐক্যের জন্য যে লখনৌ চুক্তি গঠন করা হয়েছিল? এটা মোহাম্মদ আলী জিন্নাহ। আলী জিন্নাহ কাকে বলা হয়েছিল? এটা মোহাম্মদ আলী জিন্নাহকে। 1939 সালে কংগ্রেস ত্যাগ করে সুভাষচন্দ্র বসু নিজে দল গঠন করেছিলেন, সেই দলটির নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে ফরওয়ার্ড ব্লক। এই ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কংগ্রেস ত্যাগ করেছিলেন 1939 সালে, তারপর তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলে অভিহিত করেছিলেন কোন সময় থেকে? এটা কি হবে সঠিক উত্তর? এটা হবে কি হোম রুল আন্দোলনের পর থেকে। হোম রুল আন্দোলনের পর থেকে বাল গঙ্গাধর তিলককে কি করা হয়েছিল? লোকমান্য নামে অভিহিত করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এই হোম রুল আন্দোলন কবে? হোম রুল আন্দোলন হচ্ছে 1916। পরবর্তী প্রশ্ন, দলহীন গণতন্ত্রের পক্ষে কে ছিলেন? দলহীন গণতন্ত্রের পক্ষে কে ছিলেন? এই দলহীন গণতন্ত্রের পক্ষে ছিলেন কে? জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। ভারতে তিনি প্রথম আমাদের সংবিধানের যে কথা উল্লেখ করেছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম। ঠিক আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। ভারতের জাতীয় কংগ্রেস ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ করেছিল 1920 সালের এক বিশেষ অধিবেশনে, যা অনুষ্ঠিত হয়েছিল কবে? তাই 1920 সালে জাতীয় অসহযোগ আন্দোলনের এক প্রস্তাব পাশ করেছিল। এটি কবে হয়েছিল? এটা 1920 অসহযোগ অধিবেশন, এটা হচ্ছে কলকাতা অধিবেশনে। কলকাতা অধিবেশনে। সরকার বদলের কথা কোম্পানির থেকে ব্রিটিশ রাজের অধীনে সরকারের ক্ষমতা হস্তান্তরের কথা লর্ড ক্যানিং ঘোষণা করেছিলেন 1858 সালে। কোন স্থানে? কোন স্থানে ঘোষণা করেছিলেন? এটি হবে এলাহাবাদ। যে 1858 সালে যে সরকার বদলের কথা কোম্পানি থেকে ব্রিটিশ রাজের অধীনে সরকারের যে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছিলেন লর্ড ক্যানিং 1858 সালে, এলাহাবাদ থেকে। এলাহাবাদ। ব্রিটিশ সাম্রাজ্যের শাসনকালে ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া তত্ত্বের মানে যে সম্পদের নিষ্গমন তত্ত্ব বা নির্গমন তত্ত্ব, এদের মধ্যে কে বলেছিলেন? আমরা জানি, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, দাদাভাই নওরোজি। তিনি সম্পদের নির্গমন তত্ত্ব চালু করেছিলেন। ঠিক আছে, সম্পদের যে লুট 1867 সালে। ঠিক আছে, ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া। এরপর নিম্নের কোনটি ভারতের সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন সংগঠন? সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি? এর মধ্যে কি হবে? এর মধ্যে আমাদের হবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC। AITUC এটা 1920 সালে। ঠিক আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন মানে শ্রমিক সংগঠন। সর্বোদয়ের কথা কি? সর্বোদয়ের অর্থ হলো সকলের উন্নয়ন। শোষিত বঞ্চিতদের জাতীয়তাবাদের ব্রাসেলস সম্মেলন 1927 সালে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কে যোগদান করেছিলেন? জাতীয়তাবাদী ব্রাসেলস সম্মেলনে কে, এর মধ্যে নিম্নের কোন ব্যক্তি যোগদান করেছিলেন? কি হবে সঠিক উত্তর? হবে জওহরলাল নেহরু। মাউন্ট ব্যাটেনের স্বাধীনতার প্রস্তাব যখন স্বীকার করা নেওয়া হয়েছিল তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ঠিক আছে, মাউন্ট ব্যাটেন জাতীয় প্রস্তাব যখন স্বীকার করেছে জাতীয় কংগ্রেস সভাপতি তখন কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, আমাদের অনেক পরীক্ষা এসছে। আচার্য JB কৃপালিনী। ঠিক আছে, আচার্য JB কৃপালিনী যখন স্বাধীনতা কংগ্রেসের যে ভারতীয় স্বাধীনতা যে প্রস্তাব স্বীকার করা হয়েছিল তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? JB কৃপালিনী। যে বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 1930 সালে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল? কোন বিষয়ের প্রতিবাদ জানাতে আইন অমান্য আন্দোলন 1930? এই আইন অমান্য আন্দোলনের কেন প্রতিবাদ হয়েছিল? সঠিক উত্তর হবে যে লবণের ব্যবসায় ব্রিটিশ সরকারের একচেটি আধিপত্য। এই লবণ আইনের প্রতিবাদেই তো আইন অমান্য আন্দোলন হয়েছিল। ঠিক আছে, লবণ আইন বন্ধ করার জন্য গান্ধীজি। পরবর্তী, ভারতের জাতীয় কংগ্রেসে চরমপন্থী নরমপন্থীর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে গেছিল সুরাট অধিবেশনে। এটি কবে হয়েছিল? 1907 এবং সভাপতি কে ছিল রাসবিহারী বসু। রাসবিহারী। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কখন সর্বভারতীয় মহিলা কংগ্রেস গঠিত হয়েছিল? সর্বভারতীয় মহিলা কংগ্রেস 1927। সর্বভারতীয় মহিলা কংগ্রেস কবে গঠিত হয়েছিল? 1927। পরবর্তী প্রশ্ন, 19বিংশ শতাব্দীর মধ্যভাগে কুকা আন্দোলন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, কুকা আন্দোলন, এই কুকা আন্দোলন কিসের সঙ্গে সম্পর্কিত?
এটা আমাদের অনেক পরীক্ষাতে এসছে। এটা কুকা আন্দোলন বা নামধারী আন্দোলন, এটা শিখ সম্প্রদায়ের মধ্যে, এটা হচ্ছে শিখ সম্প্রদায়ের মধ্যে, ঠিক আছে, শিখ সম্প্রদায়, শিখদের মধ্যে এটা হয়েছে কুকা আন্দোলন, এটা নামধারী আন্দোলন। এই আন্দোলনটা কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর আমাদের কি হবে? পশ্চিম পাঞ্জাব, পাঞ্জাব প্রদেশে, ঠিক আছে, পাঞ্জাব প্রদেশে এটা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী, একটি ফেল করা ব্যাংকের পোস্ট ডেটেড চেক এমন মন্তব্য করেছিলেন গান্ধীজি নিম্নের কোন প্রস্তাবকে? এটা আমরা খুব ভালো প্রশ্ন, অনেক পরীক্ষাতে আমাদের এটা এসছে। কি হবে এটি? সঠিক উত্তর হবে ক্রিপস মিশনকে। ক্রিপস মিশন 1942 সালে ভারতে এসেছিল। এই ক্রিপস মিশনকে বলেছেন এটা ডেট অফ বার্থ, ঠিক আছে, পোস্ট ডেটেড চেক, ঠিক আছে, যার কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, কাদের নেতৃত্বে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 সালে গঠিত হয়েছিল? ঠিক আছে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কাদের নেতৃত্বে গঠন করা হয়েছিল? আমরা জানি কি জয়প্রকাশ নারায়ণ আর নরেন্দ্র দেব, এই দুজনের নেতৃত্বে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করা হয়েছিল। পরবর্তীতে 1877 সালে ইম্পেরিয়াল দরবারে কে যোগদান করেছিলেন হাতে বোনা খাদি বস্ত্র পরিহিত হয়ে? ইম্পেরিয়াল দরবারে, ঠিক আছে, ব্রিটিশ সরকার যে ইম্পেরিয়াল দরবারে কে, এর মধ্যে কে, যে রানী সিংহাসনের সামনে কে গিয়েছিলেন? সঠিক উত্তর হবে গণেশ বাসুদেব যোশী, তিনি গিয়েছিলেন হাতে বোনা খাদি বস্ত্র নিয়ে। গান্ধীজি কেন ক্ষমতা বিকেন্দ্রীকরণের এক বড় সমর্থক ছিলেন? ঠিক আছে, গান্ধীজি কেন ক্ষমতা বিকেন্দ্রীকরণের এক বড় সমর্থন ছিলেন? সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর বিকেন্দ্রীকরণ প্রয়োজনীয় দেশের অর্থনৈতিক উন্নতির জন্য, এই জন্য তিনি এটা। দাদাভাই নওরোজির মতে স্বরাজ কি? দাদাভাই নওরোজির মতে স্বরাজ হলো কি? স্বরাজ হলো স্বায়ত্ত শাসন। স্বরাজ হলো স্বায়ত্ত শাসন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? খুব ভালো প্রশ্ন, এটা আমাদের ডেসক্রিপ্ট ক্লাসে করেছি। কি হবে? জর্জ উইল। জর্জ উইল ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি, ঠিক আছে। এটা তিনি কবে নির্বাচিত হয়েছিলেন? 1888 সালে, চতুর্থবার। আর প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট, তাই তো, প্রথম ভারতীয় সরোজিনী নাইডু। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে, খুব ইম্পর্টেন্ট। আমাদের ডেসক্রিপটিভ জাতীয় কংগ্রেসের ক্লাসে করানো আছে ইতিহাসের। গ্রেপ্তারির বিরুদ্ধে, কার গ্রেপ্তারির বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন পেশোয়ারে 1930 সালে? কার প্রতিবাদে, ঠিক আছে, কার নেতৃত্বে, মানে কি জন্য তারা করেছিল এটা? খান আব্দুল গফর খান গ্রেপ্তারির প্রতিবাদে 1930 সালে মানুষ বিক্ষোভ দেখিয়েছিল, ঠিক আছে। খান আব্দুল গফর খান কাকে কি বলা হয়? সীমান্ত গান্ধী বলা হতো। পরবর্তী প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সবাই আমরা জানি গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কত সালে? 1905 সালে। 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। মহাত্মা গান্ধী যার লেখনী দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, এর মধ্যে কার লেখনী দ্বারা মহাত্মা গান্ধী ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন? কার লেখনী দ্বারা? সঠিক উত্তর হবে লিও টলস্টয়। লিও টলস্টয় লেখনী দ্বারা তিনি খুব প্রভাবিত হয়েছিলেন। 1916 সালে গান্ধীজি কোথায় গিয়েছিলেন কৃষকদের সংগ্রামের পাশে দাঁড়াতে, কৃষি নামে বঞ্চনার বিরুদ্ধে? মানে কোন জায়গায় তিনি গিয়েছিলেন? কত সালে? 1916 সালে। সালটা আমাদের একটু দেখতে হবে। 1916 সালে আমরা জানি চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন 1917। চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে, ঠিক আছে। কি নীল চাষের প্রতিবাদে, এটা বিহারে অবস্থিত, ঠিক আছে, তাহলে এটা হবে চম্পারণ। পরবর্তী, দেশপ্রেম হচ্ছে ধর্ম এবং ধর্ম হচ্ছে ভারতকে ভালোবাসা, এই কথাটি কে বলেছিলেন? কে বলেছিলেন কথাটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1908 সালে গ্রেপ্তার করার পর ব্রিটিশেরা বাল গঙ্গাধর তিলককে যেখানে পাঠিয়েছিলেন, কোথায় পাঠিয়েছিলেন? কোথায়? এটা হচ্ছে মান্দালয়। মান্দালয়ে পাঠিয়েছিলেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। আমরা জানি 1908 সালে কি হয়েছিল? ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকিকে কি করা হয়? কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা ছড়িয়েছিল, কিন্তু তিনি ভুল গাড়ি বোমা ছোড়ার ফলে কি হয়েছিল? অন্য লোক মারা গিয়েছিল। পরবর্তীকালে, ঠিক আছে, এটার কেস হয়েছিল। এরপর দেখো, নিম্নে উল্লেখিত কোন ব্রিটিশ ব্যক্তি স্বীকার করে নিয়েছিলেন যে 1857 সালে সিপাহী বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ? জাতীয় বিদ্রোহ এটি কে স্বীকার করেছিলেন? সঠিক উত্তর হবে ডিসরেলি। আর এই সিপাহী বিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিং এর আমলে। সিপাহী বিদ্রোহের আমরা জানি প্রথম উত্তরপ্রদেশ মিরাট, ঠিক আছে, এবং যদি না থাকে তাহলে আমাদের কোথায় হবে? ব্যারাকপুর।
সিপাহী বিদ্রোহের বিভিন্ন যে নেতা নেত্রী কোথায় ছিল, বিহারের নেতৃত্ব কে দিয়েছিলেন, ঠিক আছে, আসামের নেতৃত্ব কে দিয়েছিলেন, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আছে, ডিটেলস ক্লাস করানো আছে, 15 মিনিটের একটা ক্লাস আছে, 10-15 মিনিটের, ওই ক্লাসটা দেখে নেবে। পরবর্তী দেখো, যে দুটি প্রদেশে অকংগ্রেসি সরকার ছিল 1937 সালে, সেটি কি? কি হবে? বাংলা এবং পাঞ্জাব, এই দুটো জায়গায় অকংগ্রেসি সরকার ছিল। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিল যাদের বিরুদ্ধে? আজাদ হিন্দ ফৌজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে গ্রেট ব্রিটেন, ব্রিটেনের বিরুদ্ধে, কারণ ব্রিটিশ সরকার তো আমাদের ভারতকে দখল করে রেখেছিল, তাই আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ঠিক আছে, ভারতের জাতীয় কংগ্রেসের, এটা 134, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি করেছিলেন? এটা আমরা সবাই জানি, উমেশ চন্দ্র ব্যানার্জি। তাই তো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। 1885 সালে কোথায় হয়েছিল? বোম্বাইতে। পরবর্তী প্রশ্ন, অপ্রত্যক্ষ প্রতিরোধের নীতি কে চালু করেছিলেন? কে বলেছিলেন অপ্রত্যক্ষ প্রতিরোধের নীতি? কে বলেছিলেন? কি হবে সঠিক উত্তর? শ্রী অরবিন্দ ঘোষ বলেছিলেন অপ্রত্যক্ষ প্রতিরোধের নীতি। 1946 ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1946 ভারতের জাতীয় কংগ্রেসের কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? হবে আমাদের কি? মৌলানা আবুল কালাম আজাদ। নিম্ন উল্লিখিত 1857 সিপাহী বিদ্রোহের এক গুরুত্বপূর্ণ স্থান ছিল না, এর মধ্যে কোনটি স্থান ছিল না বলেছে? দেখো, কানপুর, লখনৌ, ঝাঁসি, এগুলো সব স্থান ছিল, বলেছে ছিল না। কোনটা? আগ্রা ছিল না। ঠিক আছে, আগ্রা ছিল না। আমরা জানি ঝাঁসি রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কানপুরের নেতা কে ছিলেন? কানপুরের নানা সাহেব। ঝাঁসি রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, লখনৌকে বেগম হজরত মহল। বিহারের নেতৃত্ব কে ছিলেন? কুনওয়ার সিং। আসামের নেতৃত্ব ছিলেন মনিরাম দেওয়ান। তাহলে এর মধ্যে আগ্রা নেতৃত্ব ছিল না। অন্ধ্রের বদ্বীপ অঞ্চলে স্বদেশী আন্দোলন কি নামে পরিচিত? যে অন্ধ্রপ্রদেশের বদ্বীপ অঞ্চলে যে স্বদেশী আন্দোলনটা কি নামে পরিচিত ছিল? কি হবে? বন্দে মাতরম আন্দোলন। 1857 বিদ্রোহের বিশ্লেষণ ব্রিটিশ হিন্দু মুসলিম পুনরুদ্ধার কাছাকাছি আসার পক্ষে জোর সওয়াল করেছিল। ঠিক আছে, কোনজন বলেছিলেন এটা? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমাদের স্যার সৈয়দ আহমেদ খান। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে বিরসা মুন্ডা ব্রিটিশদের বিরুদ্ধে সক্রিয় ছিলেন? বিরসা মুন্ডা সক্রিয় ছিলেন কোন অঞ্চলে? ঠিক আছে, বিরসা মুন্ডা কি হয়েছে? বিরসা মুন্ডা কি হবে? এটা 141। বিরসা মুন্ডা সক্রিয় ছিলেন কোন জায়গায়? এখানে হবে ছোটনাগপুর মালভূমি অঞ্চল। আমরা জানি যে মালভূমি অঞ্চলে বিরসা মুন্ডা বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, বিরসা মুন্ডার নেতৃত্বে। 1857 সালে মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এটা সবাই যে লর্ড ক্যানিং। কোন আন্দোলনটির নেতৃত্বে মহাত্মা গান্ধী ছিলেন না বলেছে? মহাত্মা গান্ধী ছিলেন না। কোন আন্দোলন? চম্পারণ সত্যাগ্রহ ছিলেন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ছিলেন, কিন্তু ওহাবি আন্দোলনের সময় তিনি ছিলেন না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 1906 সালে কংগ্রেস অধিবেশনে স্বরাজকেই মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল। এটা কোথায় হয়েছিল? 1906 সালে যে ঠিক আছে, এটা আমরা জানি কলকাতা অধিবেশন। এখানে সভাপতি কে করেছিলেন? দাদাভাই নৌরোজি। ঠিক আছে, যার মূল লক্ষ্য কি ছিল? স্বরাজকে তিনি বর্ণনা করেছিলেন। পরবর্তী, গান্ধীজি ডান্ডি অভিযান যাত্রা শুরু করেছিলেন কোথায়? ডান্ডিটা, ঠিক আছে, ডান্ডি অভিযান শুরু করেছিলেন কোথা থেকে? কি হবে সঠিক উত্তর? কোথা থেকে হবে? এটা হবে আহমেদাবাদ। ঠিক আছে, আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ। এই আহমেদাবাদ থেকে তিনি ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ঠিক আছে, লবণ আইন ভঙ্গের প্রচেষ্টায়। ইন্ডিয়া হাউস অবস্থিত কোথায়? ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? এটা কি হবে? লন্ডনে। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? লন্ডনে। এরপর ভারতে জাতীয় কংগ্রেস গঠনের সময় ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস যখন গঠিত হয়েছিল তখন ভাইসরয় কে ছিলেন?
কি হবে? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন, এটা ডাফরিন, এই ডাফরিনের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী, আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ 1942 সালে। বেগম হজরত মহল 18 সালে বিরোধ করে দিয়েছিলেন, লখনৌ নেতৃত্ব দিয়েছিলেন, লখনৌ। পরবর্তী প্রশ্ন, 1924 সালে ভারতের জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে কে সভাপতি করেছিলেন? আমরা জানি বেলগাঁও অধিবেশনে কে সভাপতি করেছিলেন? আমাদের মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধী একটা জাতীয় কংগ্রেস অধিবেশন সভাপতি করেছিলেন, একমাত্র একটা অধিবেশন, সেটা হচ্ছে কোথায়? বেলগাঁও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বেলগাঁও। পরবর্তী, ইংরেজ পুলিশ অফিসার ক্যাপ্টেন স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেছিলেন কে? এদের মধ্যে কে এই স্যান্ডার্সকে হত্যা করেছিলেন? কি হবে? ভগৎ সিং। ভগৎ সিং স্যান্ডার্সকে হত্যা করেছিলেন, ভারতের বীর সন্তান, এবং তারপরে তার ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, স্যান্ডার্সকে হত্যার মামলায়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, একটু আগে বললাম প্রথম মহিলা সভাপতি কি হবে? অ্যানি বেসান্ট। প্রথম মহিলা সভাপতি কি হবে? অ্যানি বেসান্ট। কত সালে হয়েছিল? 1917 সালে। থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এর মধ্যে কে প্রতিষ্ঠা করেছিলেন থিওসফিক্যাল সোসাইটি? কি হবে? অ্যানি বেসান্ট। থিওসফিক্যাল সোসাইটি অ্যানি বেসান্ট প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আর ব্লাভারস্কি, এই 3-4 জন ব্যক্তির নাম ছিল। ঠিক আছে, কি হবে? এরপর কত সালে এটা হয়েছিল? 1875। থিওসফিক্যাল 1875 সালে। পরবর্তী, গান্ধীজি যে বিষয়টিকে প্রবল সমর্থন করতেন, গান্ধীজি কোন বিষয়টিকে খুব সমর্থন করতেন? কি হবে? কুটির শিল্পকে, হস্তশিল্পকে তিনি খুব সমর্থন করতেন। গান্ধীজি কোন বছরে গুজরাটের সবরমতীতে আশ্রম স্থাপন করেছিলেন? কোন সালে? কি হবে সঠিক উত্তর? 1917 সালে। ঠিক আছে, গুজরাটের সবরমতীতে তিনি একটা আশ্রম স্থাপন করেছিলেন। কার শাসনকালে ভারতের খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? কি হবে? খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কার আমলে? লর্ড চেমসফোর্ডের আমলে। মঙ্গল পান্ডে যে স্থানে 1857 সালে বিদ্রোহের সূচনা করেছিলেন সেটি হবে কি? ব্যারাকপুরে। মহাত্মা গান্ধীর মতানুসারে নিচে দেওয়া কোনটি সঠিক? মহাত্মা গান্ধীর মত অনুসারে নিচে দেওয়া কোনটি সঠিক? রাজনীতি ধর্ম একসঙ্গে চলবে না। রাজনীতি ধর্ম একসঙ্গে চলবে না। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। ঠিক আছে, দুটোকে একসঙ্গে চলবে না। নিম্নলিখিত কোনজন গান্ধীজির লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন? এর মধ্যে কোন ব্যক্তি গান্ধীজির লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন? কি হবে? যে অমৃত কাউর, সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায়, সবজনা, এসব কজন অংশগ্রহণ করেছিলেন। নিম্নে উল্লিখিত কোন শহরে ভারতের গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? আমরা জানি গণপরিষদের প্রথম বৈঠক কোথায় হয়েছিল? বোম্বাইতে, তাই তো? বোম্বাইতে গণপরিষদের প্রথম বৈঠক বলেছে, গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গণপরিষদের প্রথম বৈঠক, ঠিক আছে, এটা কি হবে? গণপরিষদ, আমাদের যে গণপরিষদ, আমরা জানি 1946 সালের 9 ডিসেম্বর প্রথম গণপরিষদ হয়েছিল কোথায়? বোম্বাইতে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম, এক মিনিট সংবিধান, এখানে সংবিধান সভা বলেছে। ঠিক আছে, সংবিধান সভার গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কবে? আমরা কি জানি? দেখো কি বলেছে, কোন শহরে ভারতের গণপরিষদের প্রথম বৈঠক বলেছে অনুষ্ঠিত। আমরা জানি প্রথম বৈঠক হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। ঠিক আছে, এটা আমি কোন শহরে বলেছে, কোন শহরে? এটা হবে দিল্লিতে। আমরা জানি সংবিধান, আমাদের সংবিধান সভা, ঠিক আছে, রচনা হয়েছিল গণপরিষদ দিল্লিতে 1946 সালের 9 ডিসেম্বর প্রথম অধিবেশন হয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এবং প্রথম সভাপতি কে করেছিলেন? প্রথম সভাপতি কে করেছিলেন? আমরা জানি প্রথম সভাপতি হয়েছিলেন কে? সচিদানন্দ সিনহা, তিনি ছিলেন অস্থায়ী। পরবর্তী নির্বাচিত সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নির্বাচিত সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, তাই তো? রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত সভাপতি। আর আমাদের ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন? আমাদের ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন। এবং মোট কতজন সদস্য ছিল? মোট সদস্য ছিল কতজন? 389 জন সদস্য ছিল মোট সদস্য। ঠিক আছে, এবং সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1949 26শে নভেম্বর। ঠিক আছে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ঠিক আছে, এটা কিন্তু বম্বে হবে না, এটা হবে দিল্লি। গণপরিষদের প্রথম বৈঠক, ঠিক আছে, এটা কিন্তু দিল্লি হবে। পরবর্তী, 1944 সালের 12 এপ্রিল সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ একটি শহরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। বর্তমানে এই কোন রাজ্যে এই শহরটি, এই কেন্দ্রশাসিত অঞ্চলটি অবস্থিত? তাই 1944 সালে আমাদের একটি শহর ভারতের মধ্যে, যেখানে আজাদ হিন্দ ফৌজ সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে একটি জাতীয় কংগ্রেস পতাকা উত্তোলন করা হয়েছিল। ঠিক আছে, এটি বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমানে এটি মণিপুরে অবস্থিত। মণিপুর, এই মণিপুরে প্রথম তিনি
কি করেছিলেন 1946 সালে, যে 1944 সালে কি করেছিলেন, আজাদিন ফৌজের নেতৃত্বে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ঠিক আছে, মানে স্বাধীনতা হিসেবে তিনি ঘোষণা করেছিলেন। তাহলে এটা কোথায় হবে? এটি সঠিক উত্তর আমাদের কি হবে? মণিপুরে। সঠিক উত্তর হবে মণিপুরে। ভারতের আত্মা বসবাস করে গ্রামে, এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন কে? মহাত্মা গান্ধী। নিম্নে উল্লেখিত কোন বিপ্লবীকে ফাঁসি দিয়েছিলেন ব্রিটিশেরা? ব্রিটিশেরা ফাঁসি দিয়েছিলেন কাকে? কি হবে এর মধ্যে? সঠিক উত্তর হবে কি? রাজগুরুকে। রাজগুরুকে ফাঁসি দিয়েছিলেন। ঠিক আছে, ভগৎ সিংয়ের সহদেব ছিলেন রাজগুরু সুখদেব। আমরা জানি তারা স্যান্ডার্সকে হত্যা করেছিলেন 1928, স্যান্ডার্সকে হত্যা করেছিলেন। এই স্যান্ডার্সকে হত্যার মামলায় 1928 সালে হত্যার মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? নিম্নে দেওয়া কোনটি ছিল ভারতে জাতীয় কংগ্রেসের পূর্বসূরি? জাতীয় কংগ্রেসের পূর্বসূরি নিম্নের কোনটি ছিল? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটি ছিল জাতীয় কংগ্রেসের পূর্বসূরি। এটা কি প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরবর্তী, লাহোর ষড়যন্ত্র মামলা কার বিরুদ্ধে রুজু করা হয়েছিল? লাহোর ষড়যন্ত্র মামলা এর মধ্যে কে ছিলেন? কে ছিলেন এর মধ্যে? ছিলেন ভগৎ সিং। ভগৎ সিং। ঠিক আছে, ভগৎ সিং ছিলেন লাহোর ষড়যন্ত্র মামলা 1929। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট লাহোর ষড়যন্ত্র মামলা, যেটা আমরা আগেই পড়লাম। ঠিক আছে, স্যান্ডার্সকে হত্যা মামলা। ঠিক আছে, এই ভগৎ সিং কি বলেছিলেন? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা তিনি তুলেছিলেন। অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল কোন মামলায়? অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল নিম্নের কোন মামলাতে? আমরা জানি আলিপুর বোমা মামলা। আলিপুর বোমা মামলা কত? 1908। এই আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কি করা হয়েছিল? গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত আমরা কি জানি? জনগণ মন। এই জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কবে গাওয়া হয়েছিল? 1911 সালে। কোন অধিবেশনে? কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? এটি সঠিক উত্তর আমাদের কি হবে? কলকাতা অধিবেশনে 1911 সালে জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হয়েছিল। এবং জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়? এটি ভারতের সংবিধান আমাদের কবে গৃহীত হয়েছিল? 1950 সালের 24শে জানুয়ারি গৃহীত হয়। এবং এটি কি রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এরপর কোন বছরে ক্ষুদিরাম বসু মুজফ্ফরপুর কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন? মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম বোস। ঠিক আছে, কি হবে? 1908 সালে। 1908 সালে। ঠিক আছে, ক্ষুদিরাম বোস কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছেন 1908 সালে। ঠিক আছে, এরপর দেখুন, এরপর 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করার মূল কারণ কি ছিল? এই ভারত ছাড়ো আন্দোলন শুরু করার মূল কারণ কি ছিল? ক্রিপস মিশন ব্যর্থতা। ক্রিপস মিশন এসেছিল ভারতে, সেটা ব্যর্থ হয়ে গেছিল। তারই প্রতিবাদে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে, আমরা জানি আমাদের পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, মেদিনীপুর জেলাতে যে কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা এই ভারত ছাড়ো আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ গ্রহণ করেছিল? এমনির মধ্যে কোন আন্দোলনে হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করেছিল? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে খিলাফত আন্দোলন। ঠিক আছে, এর মধ্যে সঠিক উত্তর অসহযোগ 1920, যে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন কারণ জানি খিলাফত আন্দোলনের আগে হয়েছিল। এরপরে মুসলিমদের মধ্যে ক্ষোভ ছিল এর মধ্যে। ঠিক আছে, তারপরে সবাই হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে 1920 সালে যে অসহযোগ আন্দোলন হয়েছিল, এই অসহযোগ আন্দোলনে কি হয়েছিল? যে হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী? ব্যক্তিগত সত্যাগ্রহী খুব ইম্পর্টেন্ট। আমরা একটু আগে পড়েছি যে আচার্য বিনোবা ভাবে প্রথম ব্যক্তিগত একক সত্যাগ্রহী তিনি ছিলেন, আচার্য বিনোবা ভাবে। ঠিক আছে, খুব ভালো কিন্তু প্রশ্নটা, এটা পরীক্ষা আমাদের অনেকবার এসছে। এরপর কোন স্থানে তথাকথিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটি অবস্থিত? আমরা জানি এই অন্ধকূপ হত্যা, এটি কোথায়? এটি হবে আমাদের কি সঠিক উত্তর কি হবে? কলকাতাতে। আমরা জানি সিরাজদৌল্লা কি করেছিলেন? একটা কুড়ে ঘরের মধ্যে তিনি ছোট ঘরের মধ্যে অনেকজন ব্রিটিশকে কি বন্দি করেছিলেন এবং তার ফলে অনেকজন মারা যায়। এটা হচ্ছে অন্ধকূপ হত্যা। এটা কোথায়? কলকাতাতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 1857 সালে যে বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে বলছে কোন তিনজন ব্রিটিশদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? এর মধ্যে কোন তিনজন? কুনওয়ার সিং, তাতিয়া টোপি, নানা সাহেব, এই তিনজন হবে। মৌলভী আহমদুল্লাহ এটা হবে না। ঠিক আছে, ABC এটা হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা 1947 সালে নিম্নলিখিত কোন প্রদেশে গণভোটের প্রস্তাব দিয়েছিল? এর মধ্যে কোনটা হবে? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোটের প্রস্তাব দিয়েছিল। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা যেটা 1947
ত্রিপুরী সংকট মেটার পর কংগ্রেসে কে সভাপতি নির্বাচিত হয়েছিল? এটা আমরা সবাই জানি। ত্রিপুর কংগ্রেসের এই সমস্যা মেটার পর এটা কে কংগ্রেসের সভাপতি নির্বাচিত কে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? আমরা জানি হরিপুরা, তারপরে ছিল ত্রিপুরা, ঠিক আছে। এরপর সিট্টেবা প্রতাপ নামে পরাজিত হন। তার পরবর্তীতে কি হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন 1939 এবং তিনি আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন 1940 সালে। এবার বলেছি এখানে এই যে ত্রিপুরী কংগ্রেসের সংকট, এই সংকটটা মেটার পর ক্ষমতা কে আসে, মানে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন কে? কি হবে? সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নিম্নলিখিত কোনজন প্রথম গোল টেবিল বৈঠকে অধ্যক্ষ করেছিলেন? কি হবে? সঠিক উত্তর হবে আমাদের র্যামসে ম্যাকডোনাল্ড। প্রথম গোল টেবিল বৈঠক 1930। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লিখিত কোন ভাইসরয় আন্দামান সফরে গিয়েছিলেন এক বন্দির হাতে নিহত হয়েছিলেন? কোন ভাইসরয় আন্দামান সফরে গিয়ে এক বন্দির হাতে নিহত হয়েছিলেন? এটা আমাদের অনেকভাবে পরীক্ষায় আসে। পরীক্ষায় কিভাবে আসে? এটা 177। যে একমাত্র বিদেশি যিনি ভারতে মৃত্যু হয়েছিল যার, ঠিক আছে, সেটি কি হবে? সঠিক উত্তর আমাদের হবে লর্ড মেয়ো। এই মেয়ো তিনি আন্দামান সফরে গিয়েছিলেন এবং এক বন্দির হাতে তিনি ছুরির আঘাতে মারা গিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। নিম্ন উল্লিখিত কোনজন মধ্যমপন্থী ছিলেন না? কোনজন মধ্যমপন্থী ছিলেন না? কি হবে? মধ্যমপন্থী ছিলেন না বাল গঙ্গাধর তিলক। মানে মধ্যমপন্থী মানে কি? নরমপন্থী ছিলেন না। ঠিক আছে, নরমপন্থী ছিলেন না। কি হবে? বাল গঙ্গাধর তিলক। আমরা জানি তিনি চরমপন্থী। উল্লিখিত কোনজন গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না? গদর পার্টি আমরা জানি গদর পার্টি লালা হরদয়াল, তাই তো, গদর পার্টি লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। এবার বলেছে এর মধ্যে কোনজন যুক্ত ছিলেন না? কোনজন যুক্ত ছিলেন না? লালা হরদয়াল এটা ইনিও ছিলেন নাকি মোহাম্মদ বরকতুল্লাহ। কি হবে? মোহাম্মদ বরকতুল্লাহ তিনি যুক্ত ছিলেন না। ঠিক আছে। এরপর দেখো, কোনটির সপক্ষে গান্ধীজি সওয়াল করেননি? যে মদ্যপান নিষেধাজ্ঞা, বৃহৎ শিল্প, শ্রমের মর্যাদা, গ্রাম পঞ্চায়েত অবশ্যই তিনি চেয়েছিলেন। ঠিক আছে। তারপর তিনি কি চেয়েছিলেন? যে শ্রমের মর্যাদা, ঠিক আছে, মদ্যপানের নিষেধাজ্ঞা এটাও তিনি সওয়াল করেছিলেন। যে বৃহৎ শিল্প এটার প্রতিবাদে তিনি সওয়াল করেননি। ঠিক আছে। তিনি ক্ষুদ্র শিল্পের উপর বেশি জোর দান করেছিলেন। হস্তশিল্পের উপর। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি কে রচনা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি। কি হবে? মোহাম্মদ ইকবাল, তাই তো, মোহাম্মদ ইকবাল। এটা 181। মোহাম্মদ ইকবাল সারে জাহাঁ সে হামারা হিন্দুস্তান হামারা। ঠিক আছে। সারে জাহাঁ সে আচ্ছা মানে সমস্ত বিশ্বে, সমস্ত দেশ থেকে আমাদের হিন্দুস্তান, আমার দেশ ভারতবর্ষ সবচেয়ে কি আচ্ছা, সবচেয়ে ভালো, এটা বলেছিলেন কে? মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, মোহাম্মদ ইকবাল। খিলাফত আন্দোলন নিম্নে উল্লিখিত কোন দেশটির সঙ্গে সম্বন্ধিত? খিলাফত আন্দোলন সবাই জানি এটা কোন দেশের সঙ্গে সম্পর্কিত, তাই তো, তুরস্কের সঙ্গে সম্পর্কিত। খিলাফত আন্দোলন 1919, তাই তো, 1919। এবং এর ফলে হিন্দু মুসলিম একত্রিত হয়ে অসহযোগ আন্দোলন নেমেছিল। এখানে যেটা বলেছে এর সঙ্গে এই ব্যক্তিগুলোর নাম আমাদের মিলাতে হবে। একটা ফ্রন্টিয়ার গান্ধী, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? আমরা জানি সীমান্ত গান্ধী নামে খান আব্দুল। গ্র্যান্ড ওয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে। মহামান্য কাকে বলা হয়? মদন মোহন মালব্যকে। আর স্ট্রং ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। তাহলে একের সাথে এর সাথে কি হবে? এর সাথে 5, বি এর সাথে কি হবে? বি এর সাথে 3। ঠিক আছে। তারপর সি এর সাথে কি হবে? সি এর সাথে 1, সি এর সাথে 1। তাহলে সঠিক উত্তর আমাদের এটা হবে, তাই তো, সি এর সাথে 1। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এটা ছিল 181, 82, 83, 183। ঠিক আছে, 183 পর 184। 1914 সালে বার্লিনে কে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি গঠন করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি কে গঠন করেছিলেন? কি হবে? চম্পাকরণ পিল্লাই। ভারত ছাড় আন্দোলন চলাকালীন সমান্তরাল সরকার গঠিত হয়েছিল কোথায়? হবে? সমান্তরাল সরকার গঠন হয়েছিল কোথায়? বালিয়াতে। নওজোয়ান ভারত সভা কে গঠন করেছিলেন? নওজোয়ান ভারত সভা কে গঠন করেছিলেন? সঠিক উত্তর আমাদের কি হবে? সর্দার ভগৎ সিং। তিনি নওজোয়ান ভারত সভা গঠন করেছিলেন। ঠিক আছে, 1926। এরপর কি রয়েছে?
কোমাগাটা মারু একটি, ঠিক আছে, কি ছিল, এটা কি ছিল? কোমাগাটা মারু, কোমাগাটা মারু এটা কে ছিল, এটা কি ছিল, এটা আমাদের বলতে চেয়েছে। কি হবে? এটি একটি জাহাজ ছিল, এটি একটি জাহাজ ছিল। নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক নয় অ্যালান হক্টবেন হিউম সম্পর্কে? হিউম সম্পর্কে কোনটি সঠিক নয় সেটি আমাদের চেয়েছে। কি হবে? তিনি ঠিক আছে, তিনি বলেছেন তিনি কংগ্রেসের বার্ষিক অধিবেশনে দুবার সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, এটা ভুল, এটি ঠিক নয়। ঠিক আছে, কোনটি সঠিক নয় বলেছে, ঠিক নয়। তিনি ভারতীয় সিভিল সার্ভিস সদস্য ছিলেন, ঠিক আছে, জাতীয় কংগ্রেস গঠন করেছিলেন, ঠিক আছে, ইনি পক্ষবিদ ছিলেন, ঠিক আছে, কিন্তু এটা ঠিক নয়। পরবর্তী, কোন আন্দোলনে কৃষকেরা সর্ববৃহৎ গেরিলা আক্রমণ ঘটিয়েছিল স্বাধীনতার প্রাক্কালে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমাদের তেলেঙ্গানা আন্দোলনের সময়। ঠিক আছে, সর্বভারতীয় গেরিলা আক্রমণ ঘটিয়েছিলেন স্বাধীনতার প্রাক্কালে গেরিলা আন্দোলনের সময়, তেলেঙ্গানা আন্দোলনে। সর্বোদয় বলতে গান্ধীজি কি বোঝাচ্ছেন? সর্বোদয় বলতে গান্ধীজি বোঝাচ্ছিলেন কি? নৈতিকতার ভিত্তিতে নতুন সমাজ গঠন, নৈতিকতার ভিত্তিতে নতুন সমাজ গঠন। নিম্নে উল্লিখিত কোন উপন্যাসটি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণার উৎস? কোন উপন্যাসটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণার উৎস? কি হবে সঠিক উত্তর? আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাস কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, যে বন্দে মাতরম, আমাদের যে বন্দে মাতরম, এটি এখান থেকে নেওয়া হয়েছে, বন্দে মাতরম। ঠিক আছে, 1896 কলকাতা অধিবেশনে প্রথম এটা গাওয়া হয়। এরপর সত্যাগ্রহ শব্দটি কার সৃষ্টি? সত্যাগ্রহ, সত্যাগ্রহ আমরা সবাই জানি, এই সত্যাগ্রহটি গান্ধীজি। অহিংস সত্যাগ্রহ। সমাজবাদ বলতে মূলত কোন এক আন্দোলন, সেটি কার সঙ্গে সম্পর্কিত? সমাজবাদ বলতে কোন আন্দোলন বলা হচ্ছে? শ্রমিকদের সংগঠন। ঠিক আছে, 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে গঠন করেছেন? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে গঠন করেছেন? কেশবচন্দ্র সেন। ঠিক আছে, 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন। 1904 সালে এক গুপ্ত বৈপ্লবিক সংস্থা হিসেবে অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছিলেন? অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকর। তাই তো, বিনায়ক দামোদর সাভারকর। এরপর 1857 সালে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? এটি কি হবে? এটা হবে বিনায়ক দামোদর সাভারকর। প্রথম এটা কে কি বলেছেন? ভারতের স্বাধীনতা যুদ্ধ, বিনায়ক দামোদর সাভারকর। ধর্ম ছাড়া রাজনীতি হয় না, এ কথা বলেছিলেন কে? ধর্ম ছাড়া রাজনীতি হয় না, কে বলেছিলেন? ধর্ম ছাড়া রাজনীতি হয় না, এটা বলেছিলেন কে? এটা বলেছিলেন গান্ধীজি। গান্ধীজি। ঠিক আছে, ভারতের জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব পাশ করেছিল কোথায়? ভারতের যে ওয়ার্কিং কমিটি, এটা ভারত জাতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি যে ভারত ছাড়া আন্দোলন প্রস্তাব করেছিল কোথায়? ওয়ার্ধা। কোন জুরিটি সঠিক নয়? কোন জুরিটি সঠিক নয়? ঠিক আছে, কোন জুরিটি সঠিক নয়? কি হবে? দেখো, কমরেড মোহাম্মদ আলী জিন্নাহ, এই পত্রিকা, ভারতীয় সমাজবিজ্ঞানী লালা হরদয়াল, ইয়ং ইন্ডিয়া লালা লাজপত রায়, কমনওয়েলথ অ্যানিমেশন। কি হবে এর মধ্যে সঠিক উত্তর? আমাদের কি হবে? এই যে ইয়ং ইন্ডিয়া, এটা লালা লাজপত রায়, এটা ঠিক নয়। ঠিক আছে, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে? ইয়ং ইন্ডিয়া গান্ধীজি। ঠিক আছে, কমরেড এটা মোহাম্মদ আলী, কমনওয়েলথ হচ্ছে আলী, এই অ্যানিমেশন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কিন্তু এটা হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষের নাম জড়িত ছিল? অরবিন্দ ঘোষের নাম, ঠিক আছে, অরবিন্দ ঘোষের নাম কোন মামলায় জড়িত? আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় 1908 সালে। ঠিক আছে, স্বরাজ পার্টি, এই স্বতন্ত্র পার্টি কে গঠন করেছিলেন? স্বতন্ত্র পার্টি, এর মধ্যে কে গঠন করেছিলেন? স্বতন্ত্র পার্টি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতে ব্রিটিশদের উপনিবেশ থাকাকালীন যে ভারতীয় বিধবাদের পড়াশোনা শেখানো উদ্দেশ্য সারদা সদন তৈরি করেছিল কে? সারদা সদন তৈরি করা হয়েছিল কে করেছিলেন? এটা পণ্ডিতা রামাবাই। এটি তিনি, আমরা জানি পণ্ডিতা রামাবাই, তিনি এই সারদা সদন প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, 1889। হিন্দু বিধবাদের যাদের শিক্ষার প্রসারের জন্য খুব ভালো একটা কাজ করেছিলেন রামাবাই। ঠিক আছে, সারদা সদন। 1857 সালে সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ছিল? সিপাহী বিদ্রোহের কারণ কি ছিল? এর মধ্যে কি হবে? যে গ্রিস মাখানো বুলেটের আমরা জানি, সেই বুলেটের যে এটা ছিল কি প্রত্যহ কারণ, যে বুলেটটা কি বলতো, যে এটা দুটো জিনিসের মিশ্রণে গঠিত। ঠিক আছে, যে শুকর এবং গরুর চর্বি মিশ্রিত, তার ফলে এটা কি হিন্দু মুসলিম ও প্রত্যেকটি সৈনিকের আঘাত আনে, যার ফলে সিপাহী বিদ্রোহ হয়। পরবর্তী, ব্রিটিশদের দেওয়া কোন উপাধি গান্ধীজি ত্যাগ করেছিলেন অসহযোগ আন্দোলনের সময়? কোন উপাধি তিনি ত্যাগ করেছিলেন? খুব ভালো একটা প্রশ্ন। কি হবে?
কাইজারি হিন্দ। এই কাইজারি হিন্দ উপাধি তিনি ত্যাগ করেছিলেন অসহযোগ আন্দোলন 1920 সালে। তাহলে ব্রিটিশদের দেওয়া, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। পরবর্তী, প্রথমবার কে মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে অভিহিত করেছিলেন? মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে অভিহিত করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু। হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে সরোজিনী নাইডু কাকে অভিহিত করেছিলেন? হিন্দু মুসলিম ঐক্যের দূত, এটা হচ্ছে কি হবে? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহকে বলেছেন কে? হিন্দু মুসলিম ঐক্যের দূত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী জেনারেল ডায়ারকে কে গুলি করে হত্যা করেছিলেন? খুব ভালো একটা প্রশ্ন, জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন? ঠিক আছে, এর মধ্যে কি হবে? এর মধ্যে আমাদের সঠিক উত্তর দেখো কি বলেছে, হযরত মোহনী, বীর সাভারকর, উধম সিং, এবং কি বলেছে? কোনোটি নয়। তাহলে জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন কে? জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং। উধম সিং, ঠিক আছে, উধম সিং। ঠিক আছে, জেনারেল ডায়ারকে এই জঘন্য কাজের জন্য হত্যা করেছিলেন কে? উধম সিং, বিপ্লবী উধম সিং। ঠিক আছে, উধম সিং, উধম সিং। ঠিক আছে, এরপর দেখো বলছে ভারতের একমাত্র ভাইসরয় যাকে হত্যা করা হয়েছিল, যাকে হত্যা করা হয়েছিল। একটু আগে আমরা পড়েছিলাম লর্ড মেয়োকে, তাকে আন্দামানে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, পৃথিবীতে সকলের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট উপাদান রয়েছে, কিন্তু সকলের লোভ মেটানোর জন্য যথেষ্ট রসদ নেই, এ কথাটি কে বলেছিল? কি হবে? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। নিম্নে উল্লিখিত কোন প্রতিষ্ঠানটি মহাত্মা গান্ধী তৈরি করেননি? কোনটি তৈরি নয়? মহাত্মা গান্ধী যারা তৈরি নয় বলেছে। ঠিক আছে, তৈরি নয়। কোনটি তৈরি নয়? দেখো সবরমতী আশ্রম, ঠিক আছে, সেবাগ্রাম, ফোনিক্স। ঠিক আছে, এর মধ্যে তাহলে দেখো বিশ্বভারতী। বিশ্বভারতী কি? বিশ্বভারতী কে তৈরি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এটা গান্ধীজি যারা তৈরি নয়, রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন 1921 সালে। পরবর্তী, ভাইকম সত্যাগ্রহ কোথায় শুরু হয়েছিল? ভাইকম সত্যাগ্রহ এটা হয়েছিল কেরালাতে। ভাইকম সত্যাগ্রহ কেরালাতে। কোন জনকে বাহাদুর শাহ জাফর সাহেবী আলম বা উপাধি গ্রহণ করে 1857 মহাবিদ্রোহের সময়? কোন জনকে বাহাদুর শাহ জাফর সাহেব আলম, ঠিক আছে, সাহেবী আলম এই উপাধি দিয়েছিলেন? ঠিক আছে, কোন জনকে দিয়েছিলেন? ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। কি হবে? বখত খানকে। বখত খান কে ছিলেন? দিল্লির, তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই মহাবিদ্রোহের সময়, তাকে এই উপাধি দিয়েছে। দিল্লির নেতৃত্ব দিয়েছিলেন, তাকে দেওয়া ছিল সাহেবী আলম উপাধি। কে দিয়েছিলেন? বাহাদুর শাহ জাফর, মুঘল শেষ সম্রাট। কোনজন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রেসিডেন্ট গঠন করেছিল 1925 সালে? কি হবে? সঠিক উত্তর হবে আমাদের ভিটল ভাই প্যাটেল। ঠিক আছে, ভিটল ভাই প্যাটেল।